আসছে আর কি somehow. So, আচ্ছা। কি অবস্থা আপনাদের? হ্যালো। হ্যাঁ, আবার কথা শোনা যাচ্ছে না, মানে হঠাৎ থেকে শোনা যায় আবার শোনা যায় না, এরকম আর কি। হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যায়, কিন্তু আপনাদের কাউকে তো দেখতেছি না, ঘটনা কি, সবাই কি পিছিয়ে কি? হ্যাঁ, 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 হ্যাঁ। ভালো, ইনশাল্লাহ ভালো হচ্ছে। যেই 2 দিন ছুটি পেলাম, বেশ ভালোই হয়েছে। আচ্ছা, তো আমরা তো মোটামুটি লাস্ট দিন একটু হুদিনি জাস্ট হালকা একটা হাসি দিয়েছিলাম। So, আমার কাছে মনে হয় না যে আমরা আসলে এটা নিয়ে আর বেশি ডিটেল যাব, কারণ একটু ইলাবোরেট। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় না যে এটা একটা আমরা খুব বেশি ডিপে যাব। আপাতত এটাই রাখি, কারণ আসলে হুদিনি শিখার মেইন ওয়ে হচ্ছে যে এটা আসলে আপনার গোল টু গোল এটাকে টার্গেট করতে হবে। মানে আপনি ধরেন আপনার একটা পার্টিকুলার অ্যাসেট দরকার, সাপোজ আপনার একটা অর্ডার দরকার বা একটা ফায়ার সিমুলেশন দরকার। সেক্ষেত্রে আপনি ওই পার্টিকুলার ওই প্রবলেমটাকে সলভ করে আপনি যেটা করবেন যে ওই টাইপের জিনিসপত্র শিখবেন আর কি। কারণ স্ক্র্যাচ আপ, মানে একদম গ্রাউন্ড আপ থেকে নিয়ে শেখাটা আমার কাছে মনে হয় এই মুহূর্তে একটু ডিফিকাল্ট। ডেফিনেটলি আপনি যদি একদম বেসিক থেকে শিখতে চান, যেভাবে আমরা মায়া শিখাচ্ছি, ডেফিনেটলি হুদিনি করতে পারেন। বাট হুদিনি যারা আমার কাছে মনে হয় হুদিনি কি হবে, আপনি যদি প্রবলেম ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমকে টার্গেট করে হুদিনিটা প্র্যাকটিস করেন, তো যেটা হবে যে আসলে ওই প্রবলেম গুলো মেনলি সলভ হবে আর কি। এই প্রবলেম সলভের মাধ্যমে আপনি এই প্রজেক্ট গুলো শিখবেন আর কি। সো এই জন্য আমরা হুদিনিতে খুব একটু বাসাতে আপনারা হুদিনি মানে ইনস্টল করেছিলেন এর আগে, মানে ইন দ্য মিন টাইম? আচ্ছা, সো ইনস্টল করে দেখেন। কাজ করা না করা এটা আপনার উপর টোটালি, বাট হচ্ছে ইনস্টল করে দেখেন যে ইজ ইট লাইক, সো দ্যাট আপনার একটু ইন্টারফেসটা একটু ঘাটাঘাটি করলে একটু অ্যাটলিস্ট অ্যাটলিস্ট নেভিগেশনটা একটু বুঝতে পারবেন। একটু ডিফারেন্ট টাইপ প্রোডাক্ট যেহেতু, একটু নোট বেস টাইপ প্রোডাক্ট যেহেতু, সো আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট নেভিগেশন পার্টটা জানা থাকলে আপনি যে কোনো সময় হয়তো এটাকে আহ, শুরু করে আগায় নিয়ে যেতে পারবেন আর কি। ওকে, সো ওকে, সো আজকে কি দেখানো যায় আপনাদেরকে? তো মোটামুটি আপনাকে আজকে আমি লাইটিং এন্ড শেডিং এর ইয়েটা দিয়ে দিচ্ছি, এই প্র্যাকটিস এটা দিয়ে দিচ্ছি। সো এটা একটা গেল। বাট হ্যাঁ, আজকে এমনি কি করা যায় আজকে? আপনাদের এমনি কোনো কোয়েরিজ টোয়েরিজ আছে বা অন্য কোনো কোয়েশ্চেন্স? কারণ ভিজুয়াল এফেক্টস এর যে ক্লাসটা, আমার একটা মেইন ইম্পর্টেন্ট একটা ক্লাস বাকি, সেটা হচ্ছে আমরা যে ট্র্যাকিংটা করতেছিলাম। আমার কাছে মনে হয় ওইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, আমরা স্কিপ করছি, এখন এটা আমরা শেষ করতে পারিনি। সো আমি চাই এই ক্লাসটা একসাথে একটা না হোক, কারণ এই ক্লাসটা মাঝখানে যদি উঠে যান এই ফ্লোটা বুঝবেন না, একটার সাথে একটা কানেক্টেড। তো আমার কাছে মনে হয় না 1-1.5 ঘন্টার ক্লাস আমরা এটা নিতে পারবো। সো বেটার হবে যে এটাকে আমরা কোনো একটা 3 আওয়ার্স এর ক্লাসে নিই। ফুল সিনথাইজার ট্র্যাকিং, দেন মায়াতে নিয়ে আসা, দুইটা পার্ট আমরা 3 আওয়ার্স এর কোনো একটা ক্লাসে নিই। হ্যাঁ, হ্যাঁ, কালকে করা যায়, ডেফিনেটলি কালকে করা যায়। যেহেতু কালকে আমরা তো কিছু মিসিং হয়েছে, সো ডেফিনেটলি আমরা কালকে নিতে পারি। তো কালকে কালকে যদি আপনারা এই টাইমে শুরু করেন তাহলে আমার জন্য বেটার আর কি। সো আমরা এই টাইমে শুরু করে, হ্যাঁ, এই 8:30 আর কি। আজকে তো একটু লেট হয়ে গেছে। সো আমিও ঘুমাচ্ছিলাম, আপনাদের মেসেঞ্জ আমার পাস থ্রু হয় নাই, সো সব মিলায় আজকে দেরি হয়ে গেছে। ওকে, সো বেটার আমরা যদি আগামীকালকে 8:30 থেকে করি, then 8:30 টু 10:30, 11:30, 12:30 পর্যন্ত করলাম আর কি। শনিবার আমাদের যে স্কেজুয়ালটা থাকে আর কি, তো ওইটা আমরা কালকে যদি আপনারা করেন তাহলে আমরা কালকে ওইটা দেখি। আজকে কিছু আমার কয়েকটা জিনিস একটু ইনস্টল করতে হবে।
এটা গেল। তো দ্যাট কালকে আমরা ওই ইয়েটা দেখলাম আর কি, সিনট্যাক্স ট্র্যাকিং, কিভাবে অবজেক্ট মায়াতে নিবে, এবং ফাইনালি আমরা কিভাবে ওই মুভমেন্টটা নিয়ে আসবো আর কি। তো ওই ক্লাসটা প্রবাবলি আমরা যতটুকু স্টার্ট করেছিলাম পর থেকে নিলে মনে হয় না লাভ হবে খুব একটা, কারণ আমার যতটুকু মনে হয় ক্লাসটা আমাদের পুরাটাতে ওই দিন খুব ঝামেলা ছিল আর কি। হ্যাঁ, কিছু কোয়েশ্চেন আছে, কিছু বলতেছিলেন? এটা আসলে মানে আপনাদের কি আর কোনো কুইজ আছে ইন দ্য মিন টাইম? একটা কাজ হতে পারে, আমি এটাকে ফাইনাল প্রজেক্ট হিসেবে দিতে পারি, আপনাদের সেমিস্টার ফাইনাল প্রজেক্ট হিসেবে দিতে পারি। কিন্তু আমি এই প্রজেক্টটা, কারণ এই প্রজেক্ট একটু টাফ, মানে এটা আসলে মানে আমি এরকম কিছু করতে চাই না যে আপনাদেরকে প্রজেক্টটা দিয়ে বললাম যে আপনার একটা সময় আছে আপনার 5 দিন, আপনি 5 দিন বা এক সপ্তাহের মধ্যে এটা আমাকে করে দেন। কারণ আমি নিজেও এটা এক সপ্তাহে করি নাই, সো মানে যে এটার জন্য অনেক সময় দিতে হবে। তো আমি যেটা করতে পারি, আই ক্যান প্রোভাইড ইউ দিস থিং নাও ফর প্র্যাকটিস, ঠিক আছে? So আপনি এখন থেকেই লাইট টাইট নাড়াচাড়া করেন, লাইট টাইট বোঝার চেষ্টা করেন যে এটা আসলে এই রেজাল্ট আনার জন্য কিভাবে লাইটিং করতে হবে। দেন হোয়াট আই ক্যান ডু, মানে ফাইনালে আপনারা এজ এ সেমিস্টার ফাইনাল ওইটা জমা দিলেন এজ এ ফাইনাল প্রজেক্ট হিসেবে লাইটিং এন্ড শেডিং এর জন্য। সো দ্যাট যেটা হবে যে আপনি যদি ওইটা ফাইনালে দেন, তার আগে যেটা হবে, আপনি এই প্রজেক্টটা নিয়ে ঘাটাঘাটি করছেন, এই প্রজেক্ট আপনি জানেন যে আহ, হ্যাঁ, সিম্পল আসলে মানে এটাই আসলে প্রবলেম, আমরা যে আমাদের একটা বড় ল্যাকিং যেটা, সেটা হচ্ছে যে মানে আমরা এজ এন মানে খুব তাড়াতাড়ি স্যাটিসফাই হয়ে যাই আসলে। মানে দেখা যায় দু চারটা লাইট বসাইলাম, একটু সুন্দর একটা লাইটিং হয়েছে, এটা মানে আপনার আপনার সবার আমি নিজের ক্ষেত্রে বলতেছি যে আমি এরকম করি মাঝে মধ্যে। দেখা যায় একটা ভালো রেজাল্ট আসলেই হ্যাঁ ঠিক আছে হয়েছে, আর এটাকে ইয়ে করা দরকার নেই। বাট এখানে যেটা হয় আসলে সবাই খুব বেশি পিকি, এবং সবাই অনেক বেশি সময় দেয় একটা জিনিসকে আসলে মানে মাস্টার ক্লাসে মানে ট্রান্সফরমেশনটা করার জন্য তারা খুব মানে হার্ড অ্যান্ড সোল ট্রাই করে আর কি। সো আমরা যেটা হচ্ছে প্রবলেম যেটা হচ্ছে যে আসলে আমরা এই জিনিসটা আসলে খুব একটা করি না। সো এই জন্য আসলে আমাদের কাজের কোয়ালিটিও আমার কাছে মনে হয় একটু, আমরা একটু ভালো হয় না আসলে, আমরা একটু তাড়াতাড়ি হ্যাপি হয়ে যাই যে হয়ে গেছে। তো এখন যেটা হচ্ছে আপনাদের ফাইনাল প্রজেক্টে যদি আমি 7 দিন দিয়ে বলি আপনারা 4-5টা লাইটের সেটিং করে একটা বানাই দিয়ে আমাকে দেন, আপনারাও দেখবেন অনেকে যখন দেখবেন সুন্দর লাইটিং আসছে আপনারা খুশি হয়ে যাবেন, আমি ওর বাইরে ওরা তো ভালো করছে। বাট আলটিমেটলি যে ফাইনাল শিখাটা আসলে, এটা কিন্তু বিশেষ করে আপনারা যখন শিখতেছেন এই সময় আসলে আমার কাছে মনে হয় সময় দিয়ে কাজগুলো করা উচিত। কারণ এখানে সবার কথা চিন্তা করতে হবে, কারো পিসি হয়তো ফাস্ট না, কারো পিসি ক্র্যাশ করতেছে, কারো টেক্সচার বসাইছেন বসে নাই, কালো আসতেছে টেক্সচার আসতেছে না, মানে বিভিন্ন রকমের সমস্যা আসবে আসলে, যেটা আনপ্রেডিক্টেড। তো এই মুহূর্তে আমি আসলে এই এই কি প্রবলেম হবে সেটা আমার পক্ষে বলা পসিবল। তো সেই ক্ষেত্রে একটু লঙ্গার টাইম হলে এটা যেটা আপনি এটাকে অনেক বেশি শার্পেন করতে পারবেন। তো যাক দেখি, আমি তাহলে আরিফ স্যারকে জিজ্ঞেস করে দেখি ইটস ওকে, এখন দেখি এটা। হ্যাঁ, আমার তো সেটা মনে হয়, কারণ কি এই রুমটার মধ্যে আপনি যদি একবার রিয়েলিস্টিক এর ধাঁচটা বুঝে যান, মানে একবার যদি এটার মজাটা পেয়ে যান যে একটা জিনিসকে রিয়েলিস্টিক বানাইতে আমাকে কি কি কাজ করতে হবে, কি কি ধাপে আগাইতে হবে, দরকার নেই হইলো না রিয়েলিস্টিক, আমি 90% হইলো না, আপনার ধরেন 60% রিয়েলিস্টিক হইলো, বাট আপনি যে কাজের ইয়েটা যে ধরতে পারছেন, যে একবার লাইট একটা 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 করে লাইট সেট করলাম, আমি প্রথম লাইটটা সেট করার চেষ্টা করবো যে ওই লাইটটার রেজাল্ট কি আসবে ওইটাকে 100% ম্যাচ করা, দ্বিতীয় লাইট, তৃতীয় লাইট, চতুর্থ লাইট, আপনি যখন এই পাইপলাইনটা যখন একবার ট্র্যাক করবেন তখন যেটা হবে কি যে ডাজেন্ট ম্যাটার আপনাকে কি রেন্ডার দিচ্ছে, আপনাকে যেটাই রেন্ডার দেওয়া হোক না কেন তখন তো আপনাকে আর রেফারেন্স দেওয়া হবে না। এখন তো আমি আপনাকে রেফারেন্স দিব যে প্রথম লাইটের পরে রেন্ডারটা কিরকম হবে, দ্বিতীয় লাইটের পরে রেন্ডারটা কিরকম হবে, এটা তো এখন দিয়ে দিচ্ছি। বাট আপনি ধরেন একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, ধরেন একটা ছোট ফ্রিল্যান্স প্রজেক্ট করতেছেন, ধরেন একটা আর্কিটেকচারাল ফার্মের একটা রেন্ডার করতেছেন, সেই ক্ষেত্রে আপনার তো কোনো রেফারেন্স নেই। তখন যেটা হবে, আপনি যদি এটা দেখে একবার বিল্ড করতে পারেন, তখন যেটা হবে আপনি একটা কি লাইটের লাইটিং কিরকম হবে এটা আপনি আপনার লাইটিং দেখেই বুঝবেন। So আপনি তখন বুঝতে পারবেন আসলে লাইটটার বিহেভিয়ারটা ঠিক আছে নাকি।
কিভাবে একটা ফিল লাইট সিনে একটা ফিল লাইট ইন্ট্রোডিউস করার পর কিরকম হওয়া উচিত, প্লাস আপনার লাইটটার অ্যাঙ্গেলটা যেই ইয়েতে লাইটটা যেইখান থেকে লাইটের আলোটা আসতেছে ওইখান থেকে শ্যাডোটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই জিনিসগুলো আসলে ক্র্যাক করা ইজি হয়। So আমার কাছে মনে হয় এই প্রজেক্টটাকে আমরা যদি মানে প্রপারলি করতে চাই আমাদের এটা কিছু সময় দেওয়া দরকার। আদারওয়াইজ আমি আসলে ১ সপ্তাহ দিয়ে এটাকে জাজমেন্ট হবে না, কারণ আপনারাও শিখতেছেন না আমরাও শিখতেছি। মানে ইফ উই গট 1 মান্থ ফর দিস এন্টায়ার প্রজেক্ট, সো ডেফিনেটলি আপনাদের একই রকম ডিজার্ভ করেন আপনারা। সো আমিও এটা চিন্তা করি। হ্যাঁ, 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 সেটাই মানে ডিজার্ভ করেন বলতে এখন তো দিতে পারবো না, কারণ আপনাদের তো অনেক টাইট স্কেজুয়াল, ট্রাস্ট মি। আপনাদের এখানে আপনারা যারা আছেন আপনারা যে কাজ করেন, আমি এরকম অনেক ছেলেগুলো দেখছি আমার ইউনিভার্সিটিতে তারা ধারে কাছে করতে পারে নাই। ঠিক আছে, মানে মানে কাজেই ইয়ে ডেফিনেটলি হেড অফ দ্য গেম ফর শিওর, মানে এই জন্য আমি অনেক কনফিডেন্ট আসলে সবাইকে নিয়ে। কারণ আমার সাথে যারা ছিল মানে অনেক ছেলে পুলে মানে আপনারা যা করেন তার ধরেন হাফও ডেলিভার দিতে পারতো না। So আমি আপনাকে লিখিত দেখাতে পারবো, আপনাদেরকে আমি এক্সাম্পল দেখাতে পারবো যে দ্যাট হ্যাপেন্ড। সো কাজেই সেই হিসেবে আমার কাছে মনে হয় এখন যদি আমরা একটু ক্রাফটিংটার দিকে একটু নজর দিই, মানে কোয়ালিটিটার দিকে একটু নজর দিই, এইটা মনে হয় আরো বেশি হবে। কারণ এখানকার পোলাপানদের মধ্যে একটা ইয়ে থাকে যে আসলে কোয়ালিটি পর্যন্ত নিয়ে যাব বা খুব হাই কোয়ালিটি। তো আপনারা যদি একটু 10,000 আওয়ার টাওয়ার গ্রুপ টুপ গুলোতে যদি একটু চোখ রাখেন, দেখবেন যে মানে নতুন কাজ করতেছে বাট স্টিল সে ধরেন একটা বক্স বানাইলো, সিম্পল বক্স, বাট ওই বক্সের ফাইনাল কোয়ালিটিটাও দেখবেন খুব মানে খুব কেয়ার নিয়ে জিনিসটা করে আর কি। সো কেয়ার এবং টাইম দুইটা। সো লেটস সি ইফ আরিফ স্যার যদি এগ্রি করে, তো আমরা এই প্রজেক্টটা অ্যাটলিস্ট 1 মাস না হইলে অ্যাটলিস্ট 2 উইকস দিতে পারি যেন অ্যাটলিস্ট, রাদার লাইক রাশিং। কারণ আপনারা যদি একটা একটা লাইটও সেট করেন প্লাস ম্যাটেরিয়াল করতে হবে নিজেদেরকে, সো প্রচুর টেস্ট রেন্ডার দিতে হবে, শয়ের মানে কয়েক হাজার রেন্ডার দিয়ে দেখতে হবে যে ক্লোজ এনাফ হচ্ছে নাকি। সো ক্লোজ না হইলে ম্যাটেরিয়ালটা একটু ট্রিক করেন, লাইটিংটা একটু ট্রিক করেন। সো এটাই আর কি। কিন্তু আমরা যদি ক্লোজ নিয়ে যেতে চাই আমাদের একটু সময়ও এটা একটু আসলে স্পেয়ার করতে হবে আর কি। সো যদি হয় তাহলে যেটা হবে, আমি আপনাদের ক্যাচ ক্যাসেট গুলা দিয়ে দিচ্ছি। আপনারা যেটা করেন এই অ্যাসেটটা নেন, অ্যাসেটটা নিয়ে বাসা থেকে এখন একটু প্র্যাকটিস শুরু করেন। যদি ইন দ্যাট কেস আমরা যদি আম, ইয়ে নাও পাই, কি বলে, আমরা যদি এটার অ্যাপ্রুভাল নাও পাই যে আসলে আমরা বেশি সময় পাবো, তাহলে যেটা হবে, আমি যদি ফাইনাল ওই প্রজেক্টটা দিই আপনাদেরকে 1 সপ্তাহের মধ্যে দিই, আপনারা তো আগে একটু প্র্যাকটিস করেছেন। সো যেটা হবে খুব কুইকলি লাইট গুলো সেট করতে পারবেন, রেদার অ্যাটলিস্ট টেকনিক্যাল কোনো ইস্যু হবে না আর কি, যে রেন্ডার লেয়ার কি হবে, লাইট লেয়ার কি হবে। সো আর একটা কাজ করতে পারেন, আপনারা এখন আপনি যেটা প্রজেক্টটা দিচ্ছি এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। এটা আসলে মানে এটাকে এখন সাবমিট করার কিছু নাই, ইয়ে করার কিছু নাই, পরবর্তীতে আবার যখন ইয়ে হবে দেন ইয়ে করলাম। তো তারপরে আমি আরিফ স্যারের সাথে একটু কথা বলতেছি যে আমি আসলে একটা টেস্ট ফাইল দিছি, যদি তারা ইয়ে হয় দেন আমরা এটা ফাইনালাইজ দিতে পারবো আর কি। আর ইন দ্য মিন টাইম তাহলে আমি আজকে প্রজেক্টটা নিয়ে আলোচনা করবো। সো আমি আসলে ছুটিতে ছিলাম, তো সো মানে থ্যাংকস গিভিং আসলে এখানকার একমাত্র ছুটি ইউএসএ। সো আসলে এটার বাইরে আর তেমন বড়সড় ছুটি নেই। তো ক্রিসমাসে আমার বন্ধ মাত্র একদিন, তো সেই হিসেবে এটা আগেই পার করে নিলাম আর কি। তো যাই হোক, যেটা হবে যে আমি আরিফ স্যারের সাথে এই জিনিসটা নিয়ে আজকে একটা মেইল ড্র করবো, এই জিনিসটা প্লাস আপনাদের ফাইনাল প্রজেক্ট একসাথে কিছু করা যায় নাকি, মানে একটা বড় প্রজেক্ট যেটা আর কি বলতেছিলাম টিম প্রজেক্ট কিছু করা যায় নাকি এজ এ সেমিস্টার ফাইনাল। প্রবাবলি ভিজুয়াল এফেক্টস কোর্সে আমরা একটা টিম ইয়ে দিলাম আর কি, একটা টিম চ্যালেঞ্জ দিলাম। লাইটিং এন্ড শেডিংটা আসলে একটু ইন্ডিভিজুয়াল থাকাই ভালো, কারণ হচ্ছে লাইটিং এন্ড শেডিংটা সবারই জানা দরকার, এটা একেবারে বেসিক। সো আপনি মডেলিং করেন সুন্দর একটু ভালো, যদি লাইটিং এন্ড শেডিং না জানেন তাহলে আপনি নিজের মডেলটাই রিপ্রেজেন্ট করতে পারবেন না আর কি। সো লাইটিং এন্ড শেডিং ইন্ডিভিজুয়াল থাকুক, সো দ্যাট সবাই ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করতে পারে। বাট আমার কাছে মনে হয় ভিজুয়াল এফেক্টস সাথে যদি আমরা একটা ছোট একটা শর্ট ফিল্ম টাইপের দিই, ধরেন আহ, ধরেন বেশি না, 10-12 সেকেন্ডের একটা শর্ট, 3-4 জন মিলে বানাবেন, আরো বড় হইলো 30 সেকেন্ডের মধ্যে এক সবাই মিলে বানাইলেন। সো অলরেডি অনেক ইন্টারেস্টিং হবে আর কি। সো নতুন নতুন চ্যালেঞ্জেস আসবে, ওগুলো ফেস করা যাবে আর কি। ওকে, সো আজকে কি করা যায় বলেন, আজকে টুকিটাকি কি মানে কোশ্চেন টোশ্চেন কি আছে বা হাবি যাবে ওগুলো সলভ করি, কারণ আজকে আসলে ফুল কন্টিনিউ করার মতন কোনো টপিক আমার কাছে নাই। তো আপনাদের কোনো কোয়েশ্চেন আছে বা কোনো স্পেসিফিক কোনো পয়েন্টস যেটা আমরা আসলে আলোচনা করতে পারি? সার্ভার সিমুলেশন,
হ্যাঁ, সফটওয়্যার সিমুলেশন সম্ভব। Let's see. সেটা স্ক্রিন শেয়ার দিই। ওকে, শেয়ার আসছে। তো আমাকে একটু ট্রায়াল দিতে হবে, কারণ 16 আমি জানি না কোথায় কই আছে। সো গিভ এ ট্রাই ফার্স্ট। আচ্ছা, সো রিজিড বডি তো মোটামুটি সবাই দেখছি। সো অনেকটা একই প্রিন্সিপাল, সো সেম কনসেপ্টের উপরই হবে পুরো জিনিসটা। বাট এটা হচ্ছে আপনার ইউ উইল হ্যাভ ফ্রিডম, যেটাকে আসলে একটু ডিফর্মের অপশন থাকবে আর কি। ওকে, খুঁজে পাই তাহলে। সো 14 ফিল্ড সলভারের মধ্যেই ছিল। NFX সব বডির অপশনই এখান থেকে চলে গেছে দেখতেছি। আপনি নাম চেঞ্জ করছেন, সো আমরা যেটা করতে পারি, আমরা একটু হেল্প মেনু দেখতে পারি মায়ার। সো F1 চাপ দিলে হেল্প মেনু আসবে। সো আমরা জাস্ট দেখি সফট বডিটা কই গেছে। Constraint. Particles, আচ্ছা ওকে। সো ওকে, হ্যাঁ, এন পার্টিকেল মেনুর আন্ডারে। সো একটু বুঝতে প্রবলেম হচ্ছিল যে আসলে কোন জায়গায়। ওকে, সো আমি একটু ট্রাই দিয়ে নিই। আচ্ছা, সফট বডিজ এর ক্ষেত্রে যেটা হয়, সফট বডিটা আসলে পার্টিকেলের সাথে কানেক্টেড অনেকটা। সো কিভাবে কানেক্টেড আমি এটা একটু পরে বলতেছি। আহ,
সরি আমি একটু টাইম নিচ্ছি, আসলে বহুদিন আগের জিনিস একটু রিথিঙ্ক করে নিচ্ছি, কারণ সফটবোর্ডে আসলে খুব একটা ইউজ করা হয় না আসলে, আনলেস আপনি কোনো অর্গানিক অবজেক্ট করতে যাচ্ছেন। সো ইন দ্য মিনটাইম এটা নিয়ে 16 একদমই দেখা হয়নি। সো মি সাম টাইম, আমি আসলে ফিগার আউট করে নিই যে সেটাই। না না না, সফট বডি আসলে আহ, এটা অনেক আগের একটা ফিচার হয়। সো এখন যেটা হয়, এখন মানে আপনি যদি ওই ধরেন ফুড টাইপের কোনো অ্যানিমেশন করতে চান, বার্গার বা সামথিং, এটা আসলে এনক্লথ দিয়ে করা হয়। ইভেন ক্যারেক্টারের বডি তো এখন এনক্লথ ইউজ করা হয়। সো আপনি ওই ফেসের মধ্যে যে ধরেন না, অনেকগুলো ক্যারেক্টার দেখলে মনে হয় না অনেক একটু মানে কিরকম অনেকটা কাপড় কাপড় খুব নরম একটা ভাব থাকে, যে ওইটা আসলে এনক্লথ দিয়ে করা হয়। সো পুরা স্কিনে এখন এনক্লথ ইউজ করা হয়। সো সফট বডির একদমই কোনো কাজ নাই। সো সফট বডি আপনার মনে হয় না কখনো ইউজও করবেন, বাট স্টিল আমি এটা দেখাইতে চাই। সো দ্যাট এটা আসলে ইম্পর্টেন্ট একটা টার্ম। হ্যাঁ, এনক্লথ দিয়ে যেভাবে করে, তো এনক্লথ দিয়ে যেটা করে, এনক্লথের আসলে এটা বেশ বড় পাইপলাইন। এনক্লথের ফেস পাইপলাইনটা অনেক বড়। তো নট শিওর যে আমরা এটা আসলে কভার করতে পারবো নাকি, বাট লিস্ট ফার্স্ট আমরা একটু যেটা দেখি, সফটওয়্যারটা দেখি, ফিগার আউট ফার্স্ট। স্লাইডার দরকার, যেটা আমাদেরকে টার্গেট থেকে গোলে ইয়ে করবে। ট্রাইং টু ফাইন্ড দ্যাট, আদারওয়াইজ সবকিছু মোটামুটি সেট হয়ে গেছে। তো আমরা যেটা দরকার এই মুহূর্তে, আমরা জাস্ট একটা স্লাইডার খুঁজতেছি। ওকে, আমার কিছু মনে হয় ঠিক আছে। আচ্ছা ওকে, তো প্রথম থেকে আসি কি করলাম। আচ্ছা, সো সফট বডির কনসেপ্টটা কি? সফট বডির কনসেপ্টটা হচ্ছে যে আপনার রিজিড বডি চিন্তা করেন, সাপোজ একটা বল ছিল আপনার রিজিড বডিতে। সো যেটা হবে যে ক্যালকুলেশনের পার্সপেক্টিভে চিন্তা করেন, সফট বডিতে কি হবে, আপনি সিমুলেশন রান করলেন, সে সিমুলেশনটা প্লে করলো, সে ক্যালকুলেট করে করে দেখলো কোথায় কলিউশন হচ্ছে, তারপর সে যেটা করলো কলিউশনটা ক্যালকুলেট করে অবজেক্টটাকে একটা রেজাল্ট দিয়ে দিল। এখন সফট বডিজ এর ক্ষেত্রে জিনিসটা উল্টা। সফট বডিতে কি হবে, আপনার অবজেক্ট ধরেন ওয়ালে ধাক্কা দিল, তো ধাক্কা গিয়ে একটা স্কুইশ হবে, দেন তারপর এটা রিয়াকশন পাওয়ার পর সেটা পরে স্কোয়াশ হবে। সো এই জিনিসটা আপনাকে আসলে অবজেক্ট লেভেলে ক্যালকুলেট করা সম্ভব না, এটাকে কম্পোনেন্ট লেভেলে ক্যালকুলেট করতে হবে। সো অবজেক্ট লেভেল এবং কম্পোনেন্ট লেভেল এই দুইটা জিনিস কি একটু আমরা বুঝে নিই। সো অবজেক্ট লেভেল হচ্ছে আমরা যখন কোনো কিছুর অবজেক্ট মোডে থাকবো, অ্যাজ অ্যান অবজেক্ট হিসেবে এটাকে ক্যালকুলেট করতেছি। So, এই মুডটা আমার এই স্ফিয়ারটা অ্যাজ অ্যান অবজেক্ট মোড। সো আমি এটাকে অবজেক্ট হিসেবে একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে কনসিডার করতেছি। বাট আমরা কম্পোনেন্ট মোড হচ্ছে আমি যখন অবজেক্টের ধরেন ফেসে চলে গেলাম। সো সাপোজ এখন আমি যদি কাজ করি, একটা ফেস নিয়ে আমি কাজ করতেছি। সো অবজেক্টের একটা ফেস বা একটা ভার্টেক্স বা একটা আমি এজ নিয়ে কাজ করতেছি। সো এগুলো সবগুলোই আমার কম্পোনেন্ট মোড। সো আমি এখন অবজেক্টের ফেস মোডও থাকতে পারি, সরি অবজেক্টের আমি কম্পোনেন্ট মোডেও থাকতে পারি, অবজেক্টের আমি অবজেক্ট লেভেলেও থাকতে পারি। সো রিজিড বডি ইউজুয়ালি অবজেক্ট লেভেলে ক্যালকুলেশন হয় অ্যাজ এন হোল অবজেক্ট। সো রিজিড বডি যখন আপনি ক্যালকুলেট করেন, সে অ্যাজ এন হোল অবজেক্ট জিনিসটাকে ক্যালকুলেট করে। সেজন্য এটাতে আসলে পার্টিকেল বা ভার্টেক্স অন্য কোনো কিছুর ক্যালকুলেশনে আনার দরকার হয় না। বাট সফট বডির ক্ষেত্রে যেটা হয়, আপনি চিন্তা করেন, সাপোজ এই অবজেক্টটা সেখানে ড্রপ খাবে, বাউন্স খাবে। সো অবজেক্টটা ফোর্সের উপর ডিপেন্ড করবে যে অবজেক্টটা কত স্কুইশ হবে, অবজেক্টটা কত স্ট্রেচ হবে। সো এইটা আসলে ক্যালকুলেট করতে গেলে ওকে পার্টিকেল লেভেলে বা কম্পোনেন্ট লেভেলে ক্যালকুলেশনটা করতে হবে, কারণ এটা তো একটা সলিড অবজেক্ট। এটাকে যদি আমি ডিফর্ম করতে চাই, তাহলে আমি একটা ভাবেই ডিফর্ম করতে পারি, সেটা হচ্ছে এটার কম্পোনেন্ট সিলেক্ট করে। তো এটাকে যদি আমি ডিফর্ম করতে চাই, আমার এই কম্পোনেন্ট গুলাকে মুভমেন্ট করতে হবে, তাই না? বুঝে গেছে কনসেপ্টটা? এই কারণে এটাকে আমরা কম্পোনেন্ট লেভেলে সর্ট বডি করার সময় এটাকে আমরা কম্পোনেন্ট লেভেলে ক্যালকুলেশন করবো। ঠিক আছে, এখন
সফট বডি যে কম্পোনেন্ট হিসেবে যে আমি এটাকে থিঙ্ক করব, সো এক্ষেত্রে আমি যেটা হবে, সো এটাকে কম্পোনেন্ট লেভেলে চিন্তা করতে গেলে এটাকে আমরা যেটা করব যে পার্টিকেল হিসেবে চিন্তা করি। আমরা যদি প্রত্যেকটা ভার্টেক্সের আন্ডারে প্রত্যেকটা ভার্টেক্সে একটা করে পার্টিকেল অ্যাড করি, প্রত্যেকটা ভার্টেক্সে, ঠিক আছে, দেন আমি যদি এই পার্টিকেলটার মধ্যে এই পার্টিকেল গুলোর মধ্যে আমি গ্র্যাভিটি, এয়ার সবকিছু অ্যাড করে দিই, দিয়ে যদি এটাকে রান করি, তাহলে যেটা হবে অবজেক্টটা ড্রপ খাবে, সাথে পার্টিকেল গুলো অ্যাড হয়ে যাচ্ছে অবজেক্টের সাথে, পার্টিকেল গুলো ড্রপ খাবে। তো যখন ধাক্কা খাবে পার্টিকেল গুলোর মধ্যে স্কুইশ হবে এবং স্ট্রেচ হবে। তো সেই রেজাল্ট আমরা যদি এখানে নিয়ে আসতে পারি, আমার বলের এই বলটার আমি যদি ভার্টেক্স গুলাতে নিয়ে আসতে পারি, ইন্ডিভিজুয়াল করসপন্ডেন্ট ভার্টেক্সে নিয়ে আসতে পারি, তাহলে আমি সেই পার্টিকেল গুলা থেকে এটার ডিফরমেশনটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। সো ডিফরমেশন ক্যালকুলেট করা মানে আলটিমেটলি আমরা সফট বডি পাচ্ছি। বুঝা গেছে? একটু ইলাবোরেট, আমার কাছে মনে হয় একটু আমরা একটু মানে ম্যাক্সিমাম ক্লাসে আমি আসলে থিওরিটিক্যাল খুব একটা এক্সপ্লেন করি না, কারণ মানে আমি খুব একটা থিওরিটিক্যাল পারসন না আসলে। সো প্রবাবলি আমি যেটা হয় যে হাউ ইটস ওয়ার্কিং আমরা এটা ইয়ে করলাম না। সো এই কারণেই আমাদের আমরা রিজিড বডি করার সময় এটা আমাদের অ্যাক্টিভ রিজিড বডি, এটা আমাদের ফিল্ডস এবং সলভারের আন্ডারে ছিল, কারণ এটা আসলে কোনো কম্পোনেন্ট লেভেল, এটা অবজেক্ট লেভেলের ক্যালকুলেশন। বাট আমরা যখনই সফট বডি করবো, সো আমরা কোথাও এখানে সফট বডি খুঁজে পাইনি, বাট অ্যাজ ফার এজ আই নো 2014 এটা এখানেই ছিল। বাট 16 প্রবাবলি সবকিছু যেহেতু একটু কাজ করছে, এটা নিয়ে গেছে এন পার্টিকুলার আন্ডার। সো এন পার্টিকুলার আন্ডারে সফট বডি নিয়ে আসছে, ঠিক আছে। সো সাপোজ এখন সফট বডির ক্ষেত্রে যেভাবে ক্যালকুলেশন হয়, এটা খুব ইম্পর্টেন্ট যে সফট বডিটা, রিজিড বডি কিভাবে ক্যালকুলেশন হয়। রিজিড বডি যেটা হয় যে আপনি ফিজিক্সের সিমুলেশন, এটার ফিজিক্সের ইকুয়েশন এটার উপর ছেড়ে দেন, দিয়ে রান করে দেন, ঠিক আছে। এখন এইটা যেটা হবে এটার একটু ডিফারেন্স আছে, যেহেতু এটা একটা ধরেন এটা একটা অবজেক্টের পরের অবস্থা এবং আগের অবস্থার মাঝে কম্পেয়ার করে ডিফরমেশনটা দিবে। সো শুরুতে আমি যখন পার্টিকেলটা ক্রিয়েট করব, তো ফার্স্টে সে দেখবে যে এই অবজেক্টে পার্টিকেলটা কোথায় আছে। তারপর আপনি যখন সিমুলেশন রান করবেন, অবজেক্ট একটা সার্টেন এরিয়াতে যাবে, যাওয়ার পর ওইখানের পার্টিকেলটা দেখবে, মায়া দেখবে যে ওইখানে পার্টিকেল গুলোর পজিশন কোথায় এখন। তারপর যেটা করবে দুইটা অবজেক্টের মধ্যে কম্পেয়ার করে রেজাল্টটা দিবে, ঠিক আছে। আপনার রিজিড বডিতে কিন্তু এই জিনিসটা হইতো না। রিজিড বডিতে জাস্ট ফিজিক্স ইকুয়েশন অ্যাড করে দিত, দেন রেজাল্ট আনপ্রেডিক্টেবল যেটা হইলো, রেজাল্ট মানে সূত্রের উপর ডিপেন্ড করবে, ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে। বাট সফট বডির ক্ষেত্রে আমাদেরকে যেটা করে দিতে হবে, আমাদেরকে বলে দিতে হবে যে আগের অবস্থাটা কি হবে, পরের অবস্থাটা কি হবে, মানে ফাইনাল লুকটা কি হবে এবং ইনিশিয়াল লুকটা কি হবে। এইটা আমার মায়াকে বলে দিতে হবে। মায়া যেটা করবে এই দুইটাকে ক্যালকুলেশন করে মাঝখানে রেজাল্ট আমাদেরকে এনে দিবে, যেটা কি হবে, ডিফর্ম হবে বা স্কুইজটা হবে। বুঝা গেছে? একটু একটু হাইট আপ, বাট আমার কাছে মনে হয় ইটস নট আ বিগ ইস্যু। সো আমরা জাস্ট এটাতে একটা ট্রাই দিই। সো যেটা করবো আমরা, বেস্ট হয়তো দুইটা অবজেক্ট আমরা আলাদা আলাদা করে ক্রিয়েট করতে, বাট আগে আমরা একটা অবজেক্ট দিয়ে দেখি কি হয়। সো আমি যেটা করবো, ইন পার্টিকেলস সফট বডিজ এর অপশনে চলে যাবো, ডাইরেক্ট ক্লিক না করে অপশনে যাবো। সো অপশনে খুব ইম্পর্টেন্ট ভাইটাল একটা ইয়ে আছে, আমি একটু রিসেট করি সেটিংটা। সো বাই ডিফল্ট আপনাদের এটা থাকবে, ঠিক আছে, মেক সফট, আর কোনো অপশন থাকবে না। বাট এটা যেটা, এটাকে টার্গেট অপশন, টার্গেট অবজেক্টের কোনো স্পেসিফিকেশন দেওয়া হচ্ছে না, শুধুমাত্র এটা আমার যে অবজেক্টে কাজ করছে তাকে আহ, তার অপশনটা দেওয়া আছে। সো আমরা যেটা করতে চাই একই সাথে একটা ইনিশিয়াল অবজেক্ট এবং একটা টার্গেট অবজেক্ট ক্রিয়েট করতে চাই। সো এই ক্ষেত্রে সফট বডিতে মায়াকে এখানে বলা হবে যে গোল অবজেক্ট, ঠিক আছে, টার্গেটের বদলে ইউজ করা হচ্ছে গোল, গোল গোল ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। সো আচ্ছা, সো দেখেন এখানে আমরা যদি এটাকে বলি যে ডুপ্লিকেট এন্ড মেক কপি সফট, তার মানে কি, এই অবজেক্টটাকে ডুপ্লিকেট করো, ঠিক আছে। তারপর বলেছে যে এই অবজেক্টটা এটার মতোই থাকুক, বাট যে ডুপ্লিকেট রেজাল্টটা যেটা করছো সেটাকে সফট করে দাও। বুঝে গেছে? সো একই সাথে আমরা আমাদের অবজেক্টটাও থাকবে, একটা টার্গেট অবজেক্ট, দুইটা অবজেক্ট থাকবে। আমরা যেটা করবো, আমরা এটা চুজ করবো। আপনি চাইলে এটাও করতে পারেন, এটা যেটা হবে ডুপ্লিকেট করবে মেক অরিজিনাল সফট, মানে আপনি যেটা সিলেক্ট করেছিলেন সেটাকে সে আগে সফট করবে, কিন্তু সফট করার আগে সে যেটা করবে এটার একটা কপি ক্রিয়েট করে নেবে অ্যাজ এ গোল হিসেবে। বুঝে গেছে? তো আমরা করতে গেলে বুঝবো, সো আমরা বলতে এটা ইউজ করি ডুপ্লিকেট মেক কপি সফট। সো ডুপ্লিকেট করবে এবং কপিটাকে সফট বডি করে দেবে। তো দিলাম। আচ্ছা, আরেকটা অপশন আমরা করব, সেটা হচ্ছে মেক নন সফট এ গোল। সো আমরা যেটা করতে পারি যে এখানে বলে দিতে হবে যে গোল অবজেক্ট কোনটা। সো আমরা বলে দিলাম যে যে অবজেক্টটা সফট থাকবে না সেটাকে গোল করো,
ঠিক আছে, সেটাকে তার ফাইনাল রেজাল্টের গোল করো। সো আমরা জাস্ট এটা সিলেক্ট করে ক্রিয়েট দিলাম। সো ওয়েট আপাতত 0.5 রাখলাম, ক্রিয়েট দিলাম। এখন যেটা হলো, এখানে দুইটা অবজেক্ট তৈরি হলো, একটা হচ্ছে সেই পার্টিকেল বেস আর একটা হচ্ছে আমার নন পার্টিকেল বেস। যদি উপর উঠাই তো দুইটা অবজেক্ট হলো। সো ডেফিনেটলি এটা হচ্ছে আমার সেই সফট আর এটা হচ্ছে আমার অবজেক্ট। এখন যদি আমি প্লে দিই, যেটা হবে অবজেক্টটা লাফ দিয়ে গোলে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার গোল, এটা হচ্ছে আমার অবজেক্ট। সো এটা গোলে চলে যাচ্ছে। এখন মজার জিনিস হচ্ছে আমি যদি গোলটার শেপ চেঞ্জ করি, হোপফুলি অবজেক্টটা এখান থেকেই শেপ চেঞ্জ করে এটাই যাবে। ঠিক আছে, সো লেটস গিভ আ ট্রাই। বুঝে গেছে কি হচ্ছে? এখন যেটা হইলো, আমি আমার অবজেক্টকে, আমি টার্গেট অবজেক্ট আমি যেভাবে খুশি সেভাবে করবো। এখন আমার তাহলে আমি একটু অ্যানিমেশনটা একটু স্লো করি, যদিও সিমুলেশন আই শুড হ্যাভ টু প্লে এভরি ফ্রেম, বাট আই এম প্রিটি শিওর এটা ক্যালকুলেট করতে পারবে। সো দেখছেন কি হচ্ছে ঘটনাটা, বোঝা যাচ্ছে? তো আমরা যদি কেন, যেহেতু এটা সিমুলেশন আমরা ইয়েতে রান করতে পারবো না, আনলেস আমাদেরকে ক্যাশ করতে হবে। আমি একটু জিনিসটা স্লো করার ট্রাই করি। যদি ডাইনামিক, আমি যেটা চেষ্টা করতেছি একটু স্লো করার ট্রাই করবো। Go smoothness, go weight. Let's get this down. আমরা যেটা করতে পারি, আমরা প্রবলি গ্র্যাভিটি ভ্যালু চেঞ্জ করে দিতে পারি। গ্র্যাভিটি, আচ্ছা, সো আমরা দেখতেছি গ্র্যাভিটি কই পাওয়া যায়। সো গ্র্যাভিটিটা খুঁজে পাচ্ছি না এখানে। সো লেটস সি, বাট বেসিক কনসেপ্ট হচ্ছে যে আমার একটা অবজেক্ট থেকে আরেকটা, সফট বডির কাজই হচ্ছে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে ডিফর্ম হবে। সো এখন আপনি চিন্তা করেন এটাকে আপনি কিভাবে, এই প্রিন্সিপালটা কিভাবে কাজে লাগে একটা ধরেন সফট বডি অ্যানিমেশন বানাইতে পারেন। সো যেটা হবে, সাপোজ আপনি একটা বার্গার ফিলেট বা বার্গার যে মাঝখানের বিফটা থাকে ওইটার অ্যানিমেশন বানাচ্ছেন। সো ওইটা ধরেন উপর থেকে পড়তেছে, ম্যাকডোনাল্ডস এর অ্যাড যেরকম থাকে বা কেএফসি এর উপর থেকে জুসি চিকেন মাটিতে ড্রপ খাচ্ছে, এই টাইপের কিছু একটা বানাতে যাচ্ছেন। সো এইটা কিভাবে করবেন? So, খুবই সিম্পল। এই দুটো অবজেক্ট আছে। প্রথমটা ধরেন আপনার রেগুলার চিকেন, যেটা কোনো ডিফরমেশন টিফরমেশন কিছু নেই, একদম মডেলিং, 3D মডেলিং চিকেন। ঠিক আছে, আপনি সেই চিকেনটা আনলেন। দেন আপনি যেটা করবেন, সাপোজ এটাকে উপর থেকে নিচে পড়তে হবে, আপনি যেটা করবেন এই অবজেক্টটা উপরে দিবেন, এই অবজেক্টটাকে নিচে দিবেন। এই অবজেক্টটা যেটা করবেন, চিকেনটার মধ্যে যে আপনি ধাক্কা খেলে যেসব জায়গায় ডিফর্ম হয়ে যাওয়ার কথা, সেই ফেস গুলা সিলেক্ট করে করে এটাকে ডিফর্ম করবেন। সাপোজ একটু বাউন্স হওয়ার পর এটা একটু ভিতরে ঢুকে গেল, বা এটা একটু ভিতরে চলে আসলো, বা এটা একটু ভিতরে চলে গেল, এটা একটু ভিতরে চলে গেল। সো যেটা আপনি যদি প্লে করেন, আপনার এই অবজেক্টটা, আপনার গোল অবজেক্টটা এই শেপটা নিয়ে নেবে। দেখছেন এই যে ভিতরে কিন্তু ভাঁজটা চলে আসছে, খেয়াল করছেন? অলরেডি ভিতরের যে টোলের ভিতরে যে ইয়েটা পড়ছে নিচে। তো আমরা যদি আরেকটু বেশি করে করি তাহলে বেটার বোঝা যাবে। তো আমরা যদি এরকম করি, এখন যদি প্লে দিই, তো আমরা চেষ্টা করি একটু আগে থামাতে, যেহেতু আমি স্পিডটা দেখতে হবে কোথায় কমায়।
তো দেখছেন এটা কিন্তু ওই শেপটা নিয়ে নিচ্ছে এবং এটা খুব স্মুথলি হবে। সো আমরা যদি গোলের স্মুথনেস বাড়াই, ওকে, পাওয়া গেছে। সো গোল স্মুথনেস নামে যে ইয়েটা আছে, সো গোল স্মুথনেস এর যে সেটিংটা আছে, so আমরা যদি গোল স্মুথনেসটা বাড়াই তাহলে যেটা হবে, এখন যদি প্লে দিই স্মুথলি এটা এড হবে, অনেক বেশি এদের মধ্যে স্পঞ্জি থাকতেছে। আপনি চেষ্টা করুন, আপনি এখন তারপর যেটা করতে পারেন যে এই বাউন্সিনেসটা কত হবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। So আমি আরেকটু ফ্রেম দিই, অনেকটা মরফিং এর মতো। হ্যাঁ, এটাই আসলে আপনি একবার জানার পরে মনে হবে হাই হাই এটা কেন গিয়েছিল আমার, এমনি নর্মালি চিন্তা করতে গেলে সারাক্ষণ মাথা ইয়ে করে মনে হতো যে এটা কেমনে সম্ভব, এই জিনিস মায়াত হয়তো হবে না। সো এটাই। So আপনি স্মুথনেসটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, যে গোলের স্মুথনেসটা কত হবে। স্মুথনেস কমাই দিলে দেখবেন স্প্রিং এর মতো চলে আসতেছে। So আপনি যদি চান যে ধরেন এটা উম, আপনি ধরেন চিন্তা করলেন এটা একটা হার্ড অবজেক্ট বাট স্টিল এর মধ্যে একটু ফ্লেক্স থাকবে, যেমন ধরেন কার্বন ফাইবার এই টাইপের অবজেক্ট করতে চাইলে আপনার স্মুথনেস কম দিলেন, বাট যদি আপনি স্মুথনেস বেশি দেন তাহলে ধরেন আহ, আরো স্মুথ হলো আর কি পুরো জিনিসটা। So আরো বেটারই হলো। সো সফট বডির একটা মজার ইয়ে আছে যে এটাকে মরফ হিসেবে ইউজ করা যায়, এটা দিয়ে খুব মজার কিছু এফেক্ট করা যায়। সেটা হচ্ছে ধরেন আপনার মোমবাতি গলে যাচ্ছে, সো আপনি একটা ক্যারেক্টার বানাইলেন, মানে খুব সুন্দর ক্যারেক্টার মডেল করলেন, তারপর এটাকে ডুপ্লিকেট করে সফট করে দিলেন, তারপর ওইটাকে এরকম মেল্টিং করে দিবেন আর কি, পরের অবজেক্টটাকে পার্টেক্স নাড়ায় নাড়ায় একদম মেল্টের মতন বানাই দিবেন। তারপর দুইটার মধ্যে ট্রানজিশন ক্রিয়েট করলে দেখবেন আপনি এরকম গলায় দিতে পারতেছেন ক্যারেক্টার। তারপর হচ্ছে এই বার্গার টার্গেট জাতীয় কিছু করা যায়, এই ধরনের অনেক বেশ ক্রিয়েটিভ জিনিসপত্র করা যায়। তারপর আর করতে পারেন যে ধরেন একটা অবজেক্ট থেকে একটা টেক্সটে মর্ফ হয়ে গেল জিনিসটা, তো একটা টেক্সট বা অন্য কিছুতে মর্ফ হয়ে গেল, বা হতে পারে যে একটা ঘোড়া দৌড়াচ্ছে দৌড়াচ্ছে হঠাৎ করে খরগোশ হয়ে গেল। তো এই ধরনের অ্যানিমেশন গুলো দেখছেন না, যে একটা ইয়ে থেকে লাফাইতে লাফাইতে আরেকটা হয়ে যায়। সো এটা খুব মজা, মানে এটা আমার ক্লাসের একজন সাবমিট করছিল, সো খুব ভালো লাগছে দেখতে। সো একটা ঘোড়া দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে শুক করে খরগোশ হয়ে গেল, দেন আবার লাফ দিয়ে উঠে দৌড়াইতে থাকলো। সো পুরোটা সফট বডি দিয়ে করতে পারবেন, জাস্ট সিম্পল। একটা ঘোড়া মডেল করবেন, একটা খরগোশ মডেল করবেন, ঘোড়াকে বানালেন অবজেক্ট, আর খরগোশকে বানালেন টার্গেট, ডুপ্লিকেট টার্গেট অবজেক্ট। দুইটার মধ্যে জাস্ট আপনি সফট বডি রান করলেন, প্লে দিলেন, দেখবেন চপ করে একটা থেকে একটা চলে গেল। সফটনেসটা অ্যাডজাস্ট করে কত স্মুথলি ট্রানজিশনটা হবে ওইটা আপনি কন্ট্রোল করতে পারবেন। সো দেখে মনে হবে যে ইয়েটা লাভ দিয়ে ইয়ে গেছে। প্লাস তারপর সে যেটা করছিল আমার যতটুকু মনে আছে এট দ্য এন্ডে ওইটা ডলফিন হয়ে দেন পানিতে ঝাঁপ দেয়, মানে অনেক ক্রিয়েটিভ ছিল জিনিসটা। সো অনেক ক্রিয়েটিভ কাজ করা সম্ভব, ডেফিনেটলি অনেক মজার মজার কাজ করা সম্ভব। বাট খুব সিম্পল, সফট বডি আসলে খুবই সিম্পল। যদি এখানে বেশ কিছু সেটিং আছে যেগুলো আসলে আপনার লুক এন্ড ফিল ইয়ে করবে, বাট খুব একটা এমন কিছু নাই যে খুব একটা, এই যেমন গোল স্মুথনেস, গোল ওয়েট, আমি যদি ওয়েট কমাই দিই, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। এই দুইটা গোল স্মুথনেস এবং গোল ওয়েট, আমি যদি গোল ওয়েট ধরেন 0.9 করে দিই, দেখি লুকটা কিরকম আসে। দেখেন গোল স্মুথনেসটা সাপোজ আমি 5 রাখলাম বাই ডিফল্ট চিন্তা করার জন্য, আর এটা 0.5, এই দুটাকে আমি বেস ধরলাম। গোল স্মুথনেস 5 আর গোল ওয়েট 0.5। সো প্রথমে দেখি লুকটা কি, বেস লুকটা। ওকে, সো এখন আমার মনে হচ্ছে যে না বেশি উঠানামা করতেছে। তো আমি যেটা করতে পারি, আমি যদি গোল ওয়েটটা একটু রাইজ করে দিই, 0.9 করে দিলাম 0.5 থেকে, সো ধাপ করে চলে যাচ্ছে। ঠিক আছে, সো গোলের দিকে সে ওয়েটটা বেশি দিবে। সো আমি যদি আবার ওয়েট কমাই দিই, গোলের লাইক 0.2 করে দিই 0.5 ডিফল্ট থেকে, সো এটা ওইভাবে ইয়ে হলো। সো আপনি এখন ট্রান্সফরমেশনটা, আপনি যদি এটাকে দিয়ে কোনো ট্রান্সফর্ম করাইতে চান, সো এটা আপনি এখান থেকে এভাবে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যদি কোনো ভার্টেক্স ডিলিট করে দেন বা কোনো ফেস ডিলিট করে দেন এই জায়গা থেকে, তাহলে কিন্তু এই সিমুলেশন আর কাজ করবে না। কারণ এটার মধ্যে যে পরিমাণ ভার্টেক্স আছে এটা তো এক্সাক্ট সম পরিমাণ ভার্টেক্স আছে, এই জন্যই সেই ডিফর্মটা করতে পারতেছে। আমি যদি এখান থেকে দুইটা ভার্টেক্স চেঞ্জ করে দিতাম এটা কিন্তু আর করা যেত না। ঠিক আছে, এখন আসতেছে মেইন প্রবলেম, যে তাহলে আমি খরগোশ করবো কিভাবে। ঠিক আছে, যে খরগোশ বা ইয়ে বানাবো কিভাবে, কারণ দুইটার একই সমান পলি থাকতে হবে,
একই পলি থাকতে হবে, দুইটার একই সমান ফেস মানে ফেস কাউন্ট এক থাকতে হবে, দুজনের মানে ফেস কাউন্ট এক হইতে হবে। সো এটা খুবই চ্যালেঞ্জিং। তো এই জিনিসটা করা চ্যালেঞ্জিং ফর শিওর। এই পুরো প্রজেক্টের মেইন কমপ্লেক্সিটি হচ্ছে এই দুইটা জিনিস করা, যে দুইটা মডেল বানাইতে হবে বাট দুইটার পলি একই রকম হতে হবে, মানে একই কাউন্ট থাকতে হবে। সো এটা যদি আপনি 300 করেন, এটাও 300 হতে হবে। এটা যদি 400 হয় তাহলে দেখবেন ফেটে যাইতেছে। তো আই এম নট শিওর যে একটা এক্সাম্পল দেওয়া যায় নাকি, আমি ট্রাই করে দেখি, দুইটা ভার্টেক্স মুছে দেখি কি হয়। প্রবলি এখানে খুব একটা কিছু হবে না, বিকজ অনেকটা একই রকম। হ্যাঁ হচ্ছে, দেখছেন উপরে কিন্তু, এই যে দেখছেন জিওমেট্রিক ইস্যু চলে আসছে কিন্তু। সো যেটা হবে যে একই রকম ফেস কাউন্ট থাকতে হবে, তাহলে এটা করা পসিবল। সো এখন আপনি যা ইচ্ছা তাই করেন, ফেস কাউন্ট সেম, তারপর আপনি এখন এটাকে আপনি যদি যা খুশি তাই বানাইতে চান, ইউ হ্যাভ ফ্রিডম। সো আপনি যদি এটাকে এক্সট্রুড এক্সট্রুড ফেস করলে কিন্তু নতুন ফেস চলে আসবে, কাজে এক্সট্রুড ফেস করা যাবে না। আপনি যদি এটাকে আহ, তো এরকম কিছু মেক শিওর করতে হবে খালি যেন আমাদের ফেস কাউন্টটা ঠিক থাকে। ওকে, সো এখন যদি আমি এটা ইয়ে করি, সো স্টিল এটা শেপে চলে যাবে। সো এটাই মেইন ইস্যু হচ্ছে, আপনাদেরকে পার্টিকেল কাউন্টটা ঠিক রাখতে হবে, দেন আপনি এটাকে যে কোনো ইয়েতে করতে পারেন। কিভাবে চাইলে আমি এন হেয়ার এন হেয়ার আমরা একটু খুব কুইক দেখতে পারি, probably we cannot do much about it. So let me just finish it. Just last. Okay. Okay, so আমি সব সারফেস গুলো জাস্ট একটা শেপ নিয়ে আসলাম আর কি, সো দ্যাট আই ক্যান শো ইউ যে এটা আসলে কিভাবে করা যায়। সো আরো মজার কাজ করতে পারেন, আপনি এই মেইন অবজেক্টটা হাইড করে দিতে পারেন, এটা হাইড করে দিলাম, সো দ্যাট কি শেপ হচ্ছে এটা এখন থেকে দেখা গেল না। সো এখন আপনি যদি প্লে দেন, স্টিল শেপ চেঞ্জিং অ্যানিমেশন করতে পারবেন আর কি। সো আপনার মেইন অবজেক্ট দেখা গেল না, খুব ইজিলি খুব নাইস একটা অর্গানিক লুকিং অ্যানিমেশন করতে পারবেন। প্লাস এটা দেখেন স্টিল ডিফর্ম হচ্ছে, বাউন্সের সময় যে ডিফর্ম হচ্ছে, তো সফট একটা ইয়ে থাকবে এটার মধ্যে। সো এটাই মরফের জন্য এটা খুব ভালো। সো এটা একটু দেখেন, এটা আসলে ইম্পর্টেন্ট, যদিও খুব একটা ইউজ নাই এখন, বাট আপনার এই মরফিংটা খুব মজার, এটা নিয়ে মজার মজার কাজ করতে পারবেন, অনেক ক্রিয়েটিভ কিছু করতে পারবেন, খুব কম ইয়েতে ক্রিয়েটিভ করা যাবে, কাজ করা যাবে। আচ্ছা, কোনটা? মরফলিং বেশি ইউজ হয় মোশন গ্রাফিক্সে, প্রচুর ইউজ হয়। সো আপনি দেখবেন মোশন গ্রাফিক্সে দেখবেন যে খুব মরফ হয়, ইয়ে করে। সো মরফ অনেক সুন্দর সুন্দর মরফ, বিশেষ করে সিনেমা ফোরটির মরফিং টুল অনেক স্ট্রং। সো সিনেমা ফোরটিতে অনেক ইয়ের মরফ করা যায়। সো আপনাদেরকে একটা মরফের ইয়ে দেখাই। এই ভিডিওটা খুব মজার। এই টাইপের কাজগুলা খুব মজা করে করা যায় আর কি। Volkswagen, das Auto.
সো এই ধরনের মর্ফ গুলা করা যায়। সো সেম এইভাবে এখানে একটা ইয়ে আছে, সেই মর্ফিং গুলা। বাট এটারও একই ইস্যু, একই ফেস কাউন্ট হতে হয়, এটা মেইন চ্যালেঞ্জ এই মর্ফিং এর। সো তার একটা টিউটোরিয়াল আছে 48 মিনিটের। সো এটাতেও দেখেন যে সে মডেল করতে হয় সবকিছু। সো পলি কাউন্ট থিম হতে হবে। সো এটা একটা ইস্যু। প্রবাবলি আরো অ্যাডভান্স কিছু টুল আছে যেখানে আসলে পলি কাউন্ট অত ইম্পর্টেন্ট না, বাট পলি কাউন্টটা ছাড়া এটা আসলে করাটা টাফ। আচ্ছা ওকে। সো আচ্ছা না, হেয়ার এন্ড ফার কিন্তু আসলে হিউজ মানে প্ল্যাটফর্ম, পুরা বিশাল সেকশন। সো নট শিওর যে আমরা এটা একটু কভার করতে পারবো, বাট লিস্ট আমরা একটা বেসিক দেখি। আচ্ছা, দুই রকমের হেয়ার ফার আছে মায়াতে। So, একটা হচ্ছে মায়া লিগেসি, যেটা আগে সবসময় ছিল। ধরেন 2000 মায়া 2014 এর আগ পর্যন্ত যত হেয়ার ছিল সবই মায়া ডিফল্ট হেয়ার ছিল। সো প্রবলি মায়া 2014 এর একটা এক্সটেনশন প্যাকে বা 15-এ নতুন একটা হেয়ার সিস্টেম অ্যাড করে, সেটা হচ্ছে এক্সজেন। নট শিওর নাম শুনছেন নাকি, এটা এক্সজেন একটা প্ল্যাটফর্ম যেটা আসলে হেয়ার এন্ড ফার করাকে মানে খুবই সিম্পল করে দিছে মায়াতে। মানে আগে যেটা ছিল একটু ডিফিকাল্ট ছিল, বাট এটা খুব ইয়ে করে দিচ্ছে। সো প্রবাবলি আমরা লেগেসিটা খুব একটা দেখবো না আনলেস আমাদের দরকার হয়। বাট স্টিল এক্সজেন অ্যানিমেশন সাপোর্ট করে না, এক্সজেন ফার অ্যানিমেশন সাপোর্ট করে না। সো এক্সজেন দিয়ে আপনি যদি অ্যানিমেশন করতে চান ফারের, সেই ক্ষেত্রে আপনার লিগেসি হেয়ারের হেল্প নিতে হয়। ঠিক আছে, এখন দুইটা জিনিস মাথায় রাখতে হবে, হেয়ার একটা, ফার একটা, দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস। এখন জাস্ট আমরা একটু প্রিন্সিপালটা এক্সপ্লেন করি দুইটা জিনিস কিভাবে কাজ করে। চিন্তা করেন মানুষের মাথার হেয়ার। সো ডেফিনেটলি মাথায় হাজার হাজার হেয়ার আছে, কিভাবে এই হাজার হাজার হেয়ার মায়া এটাকে অ্যানিমেট করবে বা কিভাবে ক্যালকুলেট করবে, এটার পিছনে একটা প্রিন্সিপাল আছে। সেই প্রিন্সিপালটা হইলো এটা, যে আপনি যদি এক্সাক্ট রেপ্লিকেট করতে চান এতগুলা হেয়ার এতগুলা ফার, এবং সবাই যদি ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করে। তো আমরা যদি ধরেন আপনার মাথায় ধরেন 10,000 চুল আছে সাপোজ, জাস্ট সিম্পল এক্সাম্পল। সো এই 10,000 চুলকে যদি আপনি ডাইনামিক করতে চান, এখন প্রত্যেকটা চুল কিন্তু বাতাসের সাথে রিয়েক্ট করবে। ঠিক আছে, আপনি যদি 10,000 চুলকে বাতাসের সাথে রিয়েক্ট করতে চান, তাহলে আপনাকে 10,000টা ডাইনামিক অবজেক্ট বানাইতে হবে, তাই না? 10,000টা ডাইনামিক অবজেক্ট মানে 10,000টা নিউক্লিয়াস বানাইতে হবে। মানে রিজিড, আমরা যেভাবে রিজিড বডিতে যেভাবে কাজ করছি নিউক্লিয়াস তৈরি হয় প্রত্যেকটার আন্ডারে, সেরকম 10,000 বানাইতে হবে। সো 10,000 নিউক্লিয়াস তো মায়ের পক্ষে ক্যালকুলেট করা সম্ভব না, আর আপনিও ঢুকে ঢুকে 10,000-এর ইয়ে চেঞ্জ করা সম্ভব না। এখন এইটার মেইন প্রিন্সিপাল, ওরা যেভাবে জিনিসটা নিয়ে মায়া যেভাবে জিনিসটা সলভ করে, সেটা হচ্ছে কিছু গ্রুপ তৈরি করে, হেয়ারের কিছু গ্রুপ তৈরি করে। সো যেটা করে সে আহ, একটা পার্টিকে ধরেন আপনার 5,000 হেয়ার নিয়ে একটা গ্রুপ, নেক্সট 5,000 হেয়ার নিয়ে আরেকটা গ্রুপ। সো গ্রুপটাকে একজন কন্ট্রোল করবে। ঠিক আছে, তো একটা ডাইনামিক নিউক্লিয়াস একটা গ্রুপ কন্ট্রোল করবে। সো একটা গ্রুপের আন্ডারে যদি আপনি 5,000 চুল দিয়ে দেন, ঠিক আছে, তাহলে যেটা হবে, আপনার যদি মাথার 5 লাখ চুল ইয়ে করতে হয়, আপনার সেই হিসাবে 5 লাখ চুলে আপনি যদি প্রত্যেকে 500 করে চুল দেন, তাহলে সেই হিসাবে আপনার 1,000 বা 10,000টা মানে 1,000টা নিউক্লিয়াস লাগতেছে পুরা হেয়ার সিস্টেমের জন্য। বা আমরা যেটা করব, যে মায়াতে যেটা করি আমরা, 20 থেকে 25টা নিউক্লিয়াস সলভার রাখি। 20 থেকে 25টা সলভারের আন্ডারে আমরা ধরেন প্রত্যেকটাতে গ্রুপে গ্রুপে চুল দিয়ে দিই। ধরেন আপনার 10,000 চুল দরকার, প্রত্যেককে আমরা এই 10টার মধ্যে আমরা ভাগ করে দিলাম 10,000। সো ওই মানে তার মানে বুঝা গেল যে একটা গ্রুপকে একটা ডাইনামিক নিউক্লিয়াস কন্ট্রোল করবে। ঠিক আছে, সো এটা হচ্ছে মেইন ক্যালকুলেশন প্রিন্সিপাল। কারণ হেয়ার ফার তো খুব হেভি একটা জিনিস, মানে খুব হেভি প্রসেসর ইন্টেন্সিভ, অনেক ক্যালকুলেশনের বিষয়। তো এটাকে সিম্পলিফাই করার জন্য আসলে এই প্রসেসটা আমরা রেদার সবগুলা ফারকে সিমুলেট, মানে আপনার ফার বানাইতে কোনো সমস্যা নেই, ফার খুব ইজিলি জেনারেট করা যায়। কিন্তু ফারের যে অ্যানিমেশন, আপনি চিন্তা করেন যে একটা ধরেন একটা বাঘ বা একটা লায়ন আপনি বানালেন, তো সেটা ধরেন দৌড়াচ্ছে, তার ভিতরে যে হাজার হাজার পাহাড়, তার ভিতরে যে হাজার হাজার লায়নের যে মনে করেন হেয়ার থাকে, লায়নের ফেস হেয়ার, ফেসিয়াল হেয়ার, এগুলো সবকিছু ডাইনামিকলি অ্যানিমেট করা কিন্তু মায়ের পক্ষে সম্ভব না। মানে ডেফিনেটলি পসিবল, ডেফিনেটলি করতে পারবেন, বাট মানে বাংলা যদি ক্যালকুলেশন করা পসিবল না। মানে আপনি যদি 10,000 পুরা হাজার হাজার এই লাখ লাখ ফারকে যদি আপনি ডাইনামিক বানাই দেন, মানে সেটা করা পসিবল না। সো এটার ইজিয়ার ওয়ে হচ্ছে আমরা কয়েকটাকে ডাইনামিক বানাবো, তাদের আন্ডারে আমরা একটা গ্রুপ দিয়ে দিব। ঠিক আছে, সো দ্যাট মেইন ক্যালকুলেশন এই মেইন ইয়েটাতে হয়, বাট সেমি ক্যালকুলেশন গুলো ইনার গ্রুপে হয়। সো এইটাকে প্রিন্সিপাল করে আসলে এক্স জেনটা ক্রিয়েট করা হয়েছে। সো এক্স জেনে ফার ক্রিয়েট করা
way too easier than any other object. So let's see আমার কাছে কোনো ভালো অবজেক্ট আছে নাকি। আচ্ছা অবজেক্ট তো ইয়েতেই দেওয়া আছে, ভাইসর থেকে আমরা একটা অবজেক্ট নিয়ে আসি। এখানে স্ফিয়ারের উপর আসলে এগুলা করে বোঝা যায় না। জেনারেটর ভাইসর, একটা মিনিট আমি একটু পানি খেয়েছি। সো আমরা যদি একটু ইয়েতে যাই, সাপোজ অ্যানিমাল ফানিশ, অ্যানিমালস। আপনাকে জানতেন এগুলা যে মায়াতে বিল্ডিং না আছে, মানে পাখি টাকি হাবি জাবি সবকিছু দেওয়া আছে, কিন্তু এটা নিয়ে আপনি ডিটেল করলে, এটাকে আপনি যদি জীবরাশি নিয়ে ডিটেল করেন তাহলে কিন্তু ফাইনাল রেজাল্ট চলে আসবে। সো সাপোজ আমরা কি করব, ওরা ভাইজার, ভাইজার দিয়ে কি বুঝি নাই। আচ্ছা তাইলে তো আপনারা ভাইজারের উপর বেশ দক্ষ বলা যায়। যাই হোক সমস্যা নাই। ওকে, আমরা একটা খুব বেসিক একটা আমরা ইয়ে নিয়ে আসলাম, ঘোড়া নিয়ে আসলাম। সো এটাতে আমরা ফার দিব। সো প্রবাবলি আমরা এটাকে আরেকটা সাবডিভাইড করব, সো দ্যাট আরেকটু বেশি পলিগন হয়। সো যেহেতু পার পলিতে ক্যালকুলেশন হবে, মেশ স্মুথ, যেটা হচ্ছে আমার একটু বেশি স্মুথ দিলাম, একটা জাস্ট মেশ থেকে স্মুথ রান করলাম। সো যেটা হলো এখন আমার অনেক পলিগন হয়ে গেল। সো এটা নিয়ে একটা আমি একটু ডিটেইলে কাজ করতে হবে। সো লেটস ট্রাই এক্সজেন ফার। সো অবজেক্টটা সিলেক্ট করলাম, এক্সজেন মোডে গেলাম, এক্সজেন অপশনে গেলাম। সো এখান থেকে ইউজ করতে পারি এক্সজেন। এক্সজেনটা কি ছিল আমরা নিয়ে গেছি একটু দেখি। আচ্ছা ওকে, আমরা ইয়ে থেকে সিলেক্ট করি। সো সামহাউ এখানে ইয়ে মেনু তো দেখাচ্ছে না, এফএক্স। আচ্ছা যে আমরা এক্সজেন থেকে শেলফ মেনু থেকে একটা এক্সজেন ডেসক্রিপশন ক্রিয়েট করব। সো এই বক্সটা হচ্ছে এক্সজেন ডেসক্রিপশন। সো আমি এটা ক্লিক করি, সো পাশে অপশনটা আসবে যে গেটিং স্টার্টেড উইথ এক্সজেন। খুবই সুন্দর কন্ট্রোল ইউজার ইন্টারফেস। সো এখানে বলে দেওয়া আছে কি কি করতে হবে। সো এখানে বলেছে কি, টু স্টার্ট সিলেক্ট দ্য জিওমেট্রি ফেসেস টু ক্রিয়েট প্রিমিটিভ অন ক্রিয়েট এন এক্সজেন ডেসক্রিপশন। সো আমাকে বলেছে যে জিওমেট্রি, আমি জিওমেট্রি সিলেক্ট করলাম, প্লাস আপনি চাইলে ফেসেসও সিলেক্ট করে দিতে পারেন যে ফেসগুলো করতে চান। সো আমরা যেহেতু পুরোটাই করতেছি সবকিছু সিলেক্ট করলাম। সো আমরা একটা ক্রিয়েট নিউ ডেসক্রিপশন দিলাম, ক্রিয়েট নিউ ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনের নাম দিলাম আমি সাপোজ হর্স। আমি যেটা করলাম, ক্রিয়েট কালেকশন নেম, কালেকশন থাকলে ইস্যু নাই, বা হর্স। আচ্ছা নেক্সট হচ্ছে হোয়াট টাইপ অফ প্রিমিটিভ আপনি ইয়ে করতেছেন, যেটা আপনি কি বানাতে যাচ্ছেন সেটা জানতে চাচ্ছে। এটা কি লং হেয়ার নাকি সে জানতে চাচ্ছে, এটা লং হেয়ার বা ভাইন্স নাকি, বা এটা কি শর্ট হেয়ার ফার এটা নাকি, প্লাস কাস্টমাইজেবল কাস্টম জিওমেট্রি দরকার নাই, স্ফিয়ার পেবলস মার্বেলস এগুলো নাকি। সো এই মুহূর্তে আমরা ফার বানাচ্ছি। সো আমরা ফার সিলেক্ট করলাম, হেয়ার করলে আমরা উপরে হেয়ারে রাখলাম, ফার বানাচ্ছি ফারে রাখলাম।
দেন হচ্ছে বাকি সবকিছু ঠিক আছে, র্যান্ডম ইউজিং গ্রুমিং টুলস সবকিছু ঠিক আছে, ক্রিয়েট দিলাম। তো যেটা হচ্ছে আমার একটা ফার চলে আসছে সিনে, ঠিক আছে, অবজেক্টে আমার প্রত্যেক ফেস বাই ফেস ফার চলে আসছে। সো নেক্সট যেটা হবে, আমাকে আসলে এটাকে গ্রুমিং করবো। এটাকে গ্রুমিং করা হচ্ছে, আপনি এখন নাপিত হয়ে যাবেন, সিম্পল কথা। So, আপনাকে এটাকে স্টাইলাইজ করবো আর কি জিনিসটাকে। সো মেনুটা একটু কমপ্লিকেটেড, অনেক কিছু। So, ডান পাশে অনেক কিছু, বাট লিস্ট এরকম স্লাইডার না দিয়ে লিস্ট ছবি আছে। মানে আই এম সো হ্যাপি যে লিস্ট ওরা বুঝছে যে ফাইনালি যে আসলে এই ছবিগুলা দরকার। আজ এরা স্লাইডার দিয়ে ভরে রাখে হাজার হাজার। সো একটা আপনি এই ছবিগুলা দেখে অনেক ইজিলি কাজ করা পসিবল, দেন এই স্লাইডার নাড়াচাড়া করে, ঠিক আছে। সো খুবই জোস লাগে আমার কাছে, এই জিনিসটা খুবই ভালো লাগে। মানে আসলে এখানে ইন্টারফেসটা এত সুন্দর। সো কিছু কিছু প্লাগইন দেখবেন যখন একটু হাই লেভেল প্লাগইন ইউজ করবেন, ওগুলো দেখবেন খুব সুন্দর এরকম স্ক্রিপ্ট করা থাকে, কাজ করে আর কি, মজা। ওকে, সো ফার্স্ট থিং যেটা করবো, বেশ কয়েকটা ট্যাব আছে এই জায়গায়। সো এক নম্বর উপরের দিকে কিছু ট্যাব আছে। So, আমরা আগে উপরের ট্যাব গুলো একটু বলে আসি। সো প্রথমটা হচ্ছে প্রিভিউ মোড। সো এই মুহূর্তে এটা হচ্ছে আমার প্রিভিউতে আছে। একটা হচ্ছে প্রিভিউ মোড আর একটা হচ্ছে নন প্রিভিউ মোড। আমরা আগে কাজ করব নন প্রিভিউ মোডে, সবকিছু অ্যাডজাস্ট করলাম, তারপর ফাইনালি প্রিভিউ করার জন্য এখানে দেখবো কি হচ্ছে, ঠিক আছে। সো আমরা যদি এটাকে এই মুহূর্তে প্রিভিউ দিই, সো এখনো প্রিভিউ সেট করা নাই কিছু, সো তো দরকার নেই। দেন এটা হচ্ছে আপনি যদি নতুন কোনো হেয়ার অ্যাড করতে চান, সেটা কোনো যদি ডিলিট করে দিতে চান, কোনো স্পেসিফিক পার্ট থেকে হেয়ার ডিলিট করে দিতে চান, দেন এইটা নতুন একটা হেয়ার অ্যাড করা, নতুন একটা হেয়ার ভিজিবিলিটি করা, কোন একটা হেয়ার আপনি কোনো কয়েকটা জায়গায় ফার লক করে দিলেন, ওগুলো নড়াচড়া করবে না বা ওগুলো অ্যানিমেশন হবে না, সো ওগুলাকে মুভ করা, সো এগুলোর খুব একটা দরকার হয় না। নেক্সট হচ্ছে এই মেনুটা, এখানে প্রত্যেকটা একটা ট্যাব আছে। So, একটা হচ্ছে প্রিমিটিভ, যেখানে আপনি এই ফারগুলার অ্যাট্রিবিউট সিলেক্ট করবেন, এই ফারগুলার আসলে জিওমেট্রিটা কিরকম হবে, এটার লেন্থটা কিরকম হবে, র্যাম্প কিরকম হবে, টেক্সচার কিরকম হবে, এই জিনিসটা সিলেক্ট করবো। দেন হচ্ছে প্রিভিউ, এখানে আমরা প্রিভিউতে দেখবো আমাদের রেন্ডারার কি, কোন রেন্ডারারে কাজ হবে সেটা দেখবো। দেন মডিফায়ার আছে এখানে। সো মডিফায়ারটা পরে আপনি ফেয়ারে চাইলে নতুন নতুন মডিফাই এড করতে পারেন, এখানে মডিফিকেশন আনতে পারেন। দেন হচ্ছে গ্রুমিং। সো গ্রুমিং এ যে আমরা এটাকে না মানে এটা লুক এন্ড ফিল দিব, চুল হেয়ার ফার কত বড় হবে, কোন জায়গায় ফার স্মুথনেস কিরকম হবে, এটা করবো, কোথায় বেন্ড হবে ফার, ফারের মধ্যে কোনো ধরনের কুচকানো থাকবে নাকি, প্যাচ থাকবে নাকি, এগুলো দেখবো। দেন ইউটিলিটিসে হচ্ছে আমাদের, ইউটিলিটিসটা এখন আমি বলবো না, এখানে বেশ কিছু টুলস আছে, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট অ্যানিমেশনের সময়। দেন এক্সপ্রেশন। সো আমরা যেটা করি ফার্স্টে গ্রুমিং এ যাই। সো গ্রুমিং আমরা যেটা করবো ফার্স্টে, আমরা এটার হেয়ারের লেন্থটা বড় করি। সো লেন্থ আমরা যদি বড় করি, সো বড় করে ফেললাম, লেন্থ বড় করলাম ফার্স্টে, যেহেতু হর্স ইয়ে করতেছি। সো বড় করলাম, এন্ড দেন আমি যেটা করবো, চুলের উইডটা, হেয়ারের উইডটা কমাই নিয়ে আসবো 0.1 থেকে 0.05, প্রবলি 0.05 করলাম। ডিসপ্লে লাইন সর্টেড, প্রবলি বেটার লাইনসে। আচ্ছা, আপাতত লাইনসে থাকুক, ইফ নিডেড দেন আমরা অন্য জায়গায় গেলাম। ওকে, এখন আসি গ্রুমিং টুলটা সম্পর্কে একটু দেখি, যে কিভাবে তাহলে গ্রুম করবো। বেসিক হেয়ার তো দ্বারা করালাম, এখন গ্রুম কিভাবে করবো। সো এরকম গায়ে কাটা দেওয়া তো আর করা হয় না, ওরা তো পশম গুলো সব এরকম নিচে থাকবে। এখন তো দেখে মনে হচ্ছে বেচারা ভয় পেয়ে সব দাঁড়া খারাপ ইয়ে হয়ে গেছে আর কি, লং সব ইয়ে হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, এটাকে আসলে এটাকে স্মুথ করবো এই জায়গাটা। So, আমরা যেটা করতে পারি খুবই সিম্পল, এটা আমরা যেটা করতে পারি, অপশনটা হচ্ছে স্মুথ না। আচ্ছা, ফার্স্ট আমরা যেটা করি, পোজে পোজে যাই, পোজ মেনুতে। পোজ মেনু সিলেক্ট করার পর আমি যদি এখানে নিয়ে যেতে পারবো, ব্রাশ চলে আসছে এখানে একটা। So, আমি একটু ব্রাশ সাইজটাকে বড় যদি করতে চাই, সাইজ বড় করার অপশনটা বি দিয়ে, হ্যাঁ বি, বি চাপ দিয়ে ধরে আপনি যদি ট্র্যাক করেন, দেন আপনার ব্রাশ সাইজ বড় ছোট হবে। So, একটু বড় করলাম, দেন আমি অরিয়েন্ট করে দিই। বুঝাচ্ছে কি হচ্ছে?
আমি জাস্ট আগে পোস্ট দিয়ে নিচ্ছি সবগুলা বাই ডিফল্ট। আপনার এই গ্রুমিংটার উপরেই ডিপেন্ড করবে আপনার হর্সের লুকটা কিরকম হবে। হ্যাঁ, তাহলে তো সব চ্যাপ্টার যাবে পুরো। So, ওই চিন্তা করলে তো হবে না, একটু আস্তে ধীরে করতে হবে আর কি। নাহলে সবগুলোতে একই রকম হয়ে যায়, আমার কিন্তু একরকম না, কোথাও আমি একটু নিচে দিচ্ছি, র্যান্ডমনেস টানতে হবে আর কি। কারণ এটা যেহেতু ন্যাচারাল জিনিস, এটা তো আসলে মানে ও তার মানে চুটুল কেটে আসে নাই নাপিতের কাছে, যে ওর কাছে যেটা হবে যে জায়গায় জায়গায় অনেক র্যান্ডমনেস থাকবে, যেটা আপনি এক ব্রাশে করতে পারবেন না আর কি। ওকে, সো মোটামুটি আমরা একটা বেসিক একটা করে নিলাম। ওকে, সো আমি একটা বেসিক সেট আপ করলাম। সো এখন প্রবাবলি একটু লেন্থ অ্যাড করতে পারি, এখন যেহেতু আমার গ্রুমিং হয়ে গেছে। সো গ্রুমিং এ আরো কিছু টুলস আছে। একটা তো আমি পোস্ট করলাম। দেন আপনি যদি পেনটা খুব একটা দরকার না, নয়েজটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ঘোরার ক্ষেত্রে হয়তো নয়েজ খুব একটা থাকবে না, বাট আপনি বিড়ালের ক্ষেত্রে নয়েজ দরকার। সো নয়েজ দিলে দেখেন কি হয়। সো আমি সাপোজ নয়েজ দিচ্ছি, হেয়ার গুলোর মধ্যে একটা নয়েজ চলে আসবে আর কি। মানে হেয়ারটা কমপ্লিটলি সোজানো হয়, হেয়ারটার মধ্যে একটা নয়েজ থাকবে। তাদের কি অন্য ক্লাস হচ্ছে? আচ্ছা, সো আমরা একটু নয়েজ নিয়ে আসলাম, সো দ্যাট হেয়ারটা আসলে একটু র্যান্ডম হইলো, রেদার আসলে পুরো হেয়ারটা একই রকম না হয়, ভিতরে একটু র্যান্ডমনেস আসলো আর কি, একটু নয়েজই আসলো আর কি, স্ট্রেট হলো না জিনিসটা, নয়েজ আসলো। দেন হচ্ছে দেন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্ট। সো এটা হচ্ছে বা রিপল। রিপল হচ্ছে যে আপনি যদি হেয়ার গুলোর মাঝখানে একটু গ্যাপ ক্রিয়েট করতে চান। সো জাস্ট আমাকে একটু গ্যাপ ক্রিয়েট করলাম। ইউজুয়ালি এটা উপরের দিকে হয়তো বেটার লাগতো, মাথার দিকে বেটার লাগতো। সো এটা ডিপেন্ড করবে আপনি কি লুক দিতে যাচ্ছেন তার উপর, আসলে এটার কোনো ইয়ে নাই। সো টুইস্ট আছে, আর একটা টুইস্ট, আপনি যদি হেয়ার গুলাকে টুইস্ট করাতে চান একটু টুইস্টেড করতে পারেন। স্মুথনেস, সো স্মুথ করতে চাইলে স্মুথ আগে। দেন আরেকটা হচ্ছে এলিভেশন। সো আপনি যদি কোনো পার্টিকুলার প্লেসের হেয়ার যদি বড় চান, জাস্ট আপনি এলিভেট করে দিতে পারেন। যেমন সাপোজ আমরা চাই প্রবাবলি ওর উপরের এই হেয়ার গুলা, এগুলো আসলে একটু এলিভেটেড থাকুক। সো আমরা একটু এলিভেশন করতে পারি। প্লাস আমরা একটু বড় চাই, সেক্ষেত্রে আমরা লেন্থ ট্যাবে যে সেই লেন্থ গুলো একটু বড় করে দিই। শুধু সবগুলোর লেন্থ বড় হবে না, এখন শুধু পার্টিকুলার আমরা যেখানে ব্রাশিং করবো সেখানে সেগুলো শুধু লেন্থ বাড়বে। তো মোট কথা আসলে আমরা ফুল মানে হেয়ার কাট দিচ্ছি আর কি ঘোড়াটাকে। Okay. So, একইভাবে আমরা আবার এখানে ধরেন মাথাতে তো এত হেয়ার থাকবে না। So, আমরা যদি এটাকে বলি যে আম, এটার থাকবে না, সেখানে আমরা যেটা করতে পারি, ইনক্রিমেন্ট আমরা নেগেটিভ করে দিই, পয়েন্ট -0.1, নেগেটিভ 0.1। না, আমরা যদি ব্রাশ চালাই, আচ্ছা সরি, ইনক্রিমেন্ট ঠিক আছে, ইনক্রিমেন্ট 0.1 spacing, increment
করলেন 0 করে দিবেন আর ইনক্রিমেন্ট -1 করে দেবেন। তাহলে যেটা হবে আপনি এখান থেকে হেয়ার সরাই দিতে পারবেন। সাপোজ মাথাতে আমরা চাই না যে তার হেয়ার থাকুক কোনো। সো মোটামুটি আমরা এটা করলাম, প্রবাবলি আমরা এখানেও চাই না তার হেয়ার থাকুক, বাইরে দিক। সো এটা গেল আমার মোটামুটি গ্রুমিং টুল। সো মোটামুটি বুঝতে পারছেন আপনারা এটা ইউজ করে ফুল লুক এন্ড ইয়ে কন্ট্রোল করা যাবে। সো নেক্সট আসি একটু প্রিভিউ ট্যাবে। সো রেন্ডার আর আর্নল্ড রেন্ডার দিয়ে দিই। সেই মুহূর্তে যেটা আর্নল্ড, আমরা আর্নল্ডে সেন্ড করলাম। একটু প্রিভিউ করি কি অবস্থা। আমরা যদি প্রিভিউ ট্যাবে যাই, আমরা একটা জিনিস হাইড করে দিতে পারি। আমরা যদি একটু প্রিভিউ দেখি, এখন দেখা যাবে যে আমার হেয়ারটা এজ এন জিওমেট্রি হিসেবে দেখতে পাচ্ছি এখানে। প্রিভিউতে একটা অপশন করা যেত যেখানে আসলে আমার এই হলুদ গুলা চলে যাইত। সো এটা আমি দেখি কোথায় অফ করে। আচ্ছা, আরেকটা কাজ করবো, ট্যাপার। ট্যাপার হচ্ছে যে শুরু থেকে মোটা হয়ে আস্তে আস্তে চিকন হয়ে যাবে। সো ট্যাপার আমরা যেটা করতে পারি 0.001, যেটা হলো প্রবাবলি আরো করতে পারি। তাহলে উপরে মোটা হয়ে আস্তে আস্তে চিকন হয়ে গেল। কিছু ভ্যালু নিয়ে প্লে করতেছে। সো যেটা হইলো আমি কিন্তু একটা খুব কুইক একটা আমি ফার পেয়ে গেছি। সো লেটস ডু এ লাইট রিয়েল কুইক, প্রবাবলি অফ। প্রতিবার একটা ক্র্যাশিং রিলেটেড একটা ঝামেলা আমাদের প্রতি ক্লাসেই হয়। আপনারা তো সেভ করে তো মনে করেন, আমরা সেভ করি না। ওকে, জাস্ট কুইক পুরোটা একবার করে যাই। আমি হেয়ার টেয়ার এখন আর জুম করবো না। জাস্ট আপনাদেরকে রেন্ডারিং পার্টটা একটু দেখাইতে চাই। একটু পারুন প্যানেল স্যার, আপনাদের এক জিনিস আরেকবার না দেখতে পাইবে। সো প্রিভিউ মোড অন করা আছে।
টেপার হচ্ছে 0.5 রাখলাম এবার। সো এটাকে একটু ছোট হেয়ারই দিলাম, সো অত বড় হেয়ার দিচ্ছি না। ডাইনামিক অনেক কাজ করতে হয়, এক্স জেনের ডাইনামিকে। হ্যাঁ, ডাইনামিকটা বেশ টাফ। ডাইনামিকটার জন্য যেটা করতে হয়, এখানে মায়ার বেসিক হেয়ার বানাইতে হয়। এক্স জেনে কোনো বাই ডিফল্ট দিয়ে দেওয়া নেই, মায়ার বেসিক হেয়ার নিয়ে আসতে হবে এখানে, এনে এগুলোকে গ্রুপ করে করে অ্যাসাইন করে দিতে হবে। সো দ্যাট একটা প্যারেন্টের আন্ডারে এই বেশ অনেকগুলো থাকে আর কি। সো আপাতত ইয়েটা দেখেন। সো অ্যানিমেশনটা কিছু টিউটোরিয়াল আছে, জাস্ট টেকনিক্যাল জিনিস আর কি। এটা আসলে কিছু নাই, পারা যাবে, অসুবিধা হবে না। আপনারা একটু ইয়ে করলে পারবেন, খুব একটা কঠিন না, বাট একটু ডিফারেন্ট আর কি। আহ, এটার লেন্থ দিলাম, আমরা একটু প্রিভিউ করি কি অবস্থা। সো দিস ইজ গুড। সো নেক্সট আমরা যেটা করব, প্রিভিউ আউটপুট থেকে আমরা রেন্ডারার সিলেক্ট করে দিব। সো রেন্ডারার আর্নল্ড, আমি যেটা আর্নল্ডে করবো আর্নল্ডে দিলাম। ওকে, সো সো এক্সেপ্ট করি। সো ইন্টেন্সিটি নিয়ে আসি, আর্নল্ড এক্সপোজার, আপনার ফারগুলা অলরেডি সিনে চলে আসছে। সো ডেফিনেটলি বাই ডিফল্ট যে ফার আছে সেই ফারে আমাদের হবে না, আমাদের অনেক বেশি ফার দরকার। সো যেটা করতে পারি, ফার করতে পারি। নেক্সট যেটা আমরা করবো, আরো কিছু ফার অ্যাড করবো। সো ডেনসিটিতে আমরা ডেনসিটি বাড়াই দিব। সো ডেনসিটি আমরা 5 করলাম। সো 5 টাইমস নতুন ফার চলে আসছে এখন সিনে। সো আমরা একটু প্রিভিউ করলাম। এখন যদি আমরা রেন্ডার করি, ডেফিনেটলি ফারের জন্য আলাদা টেক্সচারিং প্যাটার্ন আছে। সো এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। সো মোটামুটি কিন্তু খুব তাড়াতাড়ি আমরা একটা মানে প্রেজেন্টেবল ফার ইয়ে করে ফেলছি। সো যদি আমাদের এখানে টেক্সচারিং এর হিউজ ইস্যু আছে, সো টেক্সচারিংটা লাগবে প্রত্যেকটা ফারের জন্য আলাদা করে। বাট ফারের টেক্সচারিং খুবই সিম্পল, টিপ কালার এন্ড বেস কালার। আমরা যদি টিপ কালার, যদি ইউজুয়ালি থাকবে আপনার বডি কালারটা, টিপ মানে সরি বেস কালারটা থাকবে বডির কালারটা, দেন উপরে যে কালার চেঞ্জ হয়ে যাবে আর কি। সো প্রবাবলি আমরা যেটা করতে পারি, আমরা প্রবাবলি প্রবাবলি আমরা
অবজেক্টের ম্যাটেরিয়ালটা চেঞ্জ করি। Material Arnold standard. Probably আমরা set a dinosaur. Let's try to see a lot সবুজ কালার দিয়ে একটা, যদি অদ্ভুত লাগবে দেখতে এখন। প্রবলি আমরা যেটা করতে পারি চিট করার জন্য সাবসারফেস স্ক্যাটারিং এ যে চিট করে রেড কালার দিলাম, সাবসারফেস ওয়েট এড করে দিলাম। Not sure যে IPR ফার হয় নাকি, ওকে IPR ফার হয়, which is good. Okay. Just to give it a natural look দেওয়ার জন্য। Okay, so this is basically how মানে ফার খুব ইজিলি ক্রিয়েট করা পসিবল। ডেফিনেটলি আপনার এখানে আরো কিছু কাজ আছে, যে আপনার টিপ কালার, বেস কালার কি হবে, প্রবাবলি টিপ কালার কিন্তু সবুজ, সবুজ। লেটস ট্রাই টু ব্লুয়ার ফার, নট শিওর যেখানে খুব একটা দেখা যাইতেছে নাকি, বাট মোটামুটি এটাই। সো আমরা যদি আরো ডেনসিটি নিয়ে আসতে চাই, সেটিং এ যে আমরা এখানে আরো ডেনসিটি অ্যাড করতে পারেন। আপনারা যদি চান লেন্থ বড় করতে চাইলে লেন্থ বড় করা যাবে। সো জাস্ট টু ভিজুয়ালাইজ, আমরা যদি লেন্থ অনেক বড় করি দেখি কি হয়। ডেফিনেটলি এখন অনেক রিয়েলিস্টিক হেয়ার, ডেফিনেটলি আমাদের কোনো লাইটিং টাইটিং নাই, কোনো কিছু ঠিক করে হয়নি, আমরা জাস্ট 5 মিনিট একটা সেটআপ করছি। সো ডেফিনেটলি যেটা করতেছে আসলে মায়া এক্সচেঞ্জ পুরো ফার প্রসেসটাকে অনেক সিম্পলিফাইড করে দিচ্ছে। সো আগে আপনার এই ধরনের ফার করতে গেলে অনেক কিছু, মানে এত সুন্দর গ্রুমিং টুল ছিল না, কি এখন যেরকম খুব সুন্দর অল্প একটু গ্রুমিং করে মোটামুটি একটা প্রেজেন্টেবল অবজেক্ট করা পসিবল। মোটামুটি এটাই, বাট আপনি ফাইনাল রেজাল্টের জন্য প্রবাবলি ডেনসিটি 10 দিতে পারেন। So that which is way প্রচুর রিয়েলিস্টিক। সো আমরা যদি একটু আইপিআর করি, তো খেয়াল করে দেখেন। সো স্টিল আমরা যদি এখানে প্রপার লাইটিং করি, ডেফিনেটলি ইজ সামথিং যে আপনি অনেক রিয়েলিস্টিক লুক পাবেন। টেক্সচার করেন যদি ঠিক মতো, এটা ইজিলি লুকটা নিয়ে আসা সম্ভব। ওকে, সো স্টিল ফারের লেকচারটা আসলে, ফার এন্ড হেয়ার লেকচার আসলে এক লেকচারে শেষ করা পসিবল না। এটা একটা হোল মানে ডিপার্টমেন্টই আছে যারা জাস্ট এইটার কাজ করে। আসলে মুভি টুভি গুলাতে এই ফারের কাজ করার জন্য আলাদা একটা টিমই আছে, যাদেরকে বলা হয় হেয়ার এন্ড ফার টিভি। সো তাদের কাজই হচ্ছে হেয়ার এন্ড ফার নিয়ে কাজ করা আর কি। সো যাই হোক, আমরা একটা স্টার্টিং পয়েন্ট দেখলাম, বুঝা গেছে হেয়ার ফারটা এটলিস্ট। ফার হেয়ার তো করি নাই, ফার দেখলাম আর কি। হেয়ারটা একটু ডিফিকাল্ট, সো একটু ডিফারেন্ট, একটু ডিফিকাল্ট। সো লেটস সি আমরা নেক্সট ক্লাসটা তোমরা ইয়ে নিব, কালকের ক্লাসটা তোমরা ভিজুয়াল এফেক্টস নিব। হ্যাঁ, বুঝি। আমাদের একটা জিনিসই বাকি আছে, ওই পাইপলাইনটা আর কি। এছাড়া আপনারা কিন্তু মোটামুটি সবকিছু কভার করে ফেলছি। সো ওই সিজি পাইপলাইনটা আর কি বাকি, যে কিভাবে রিয়েল ফুটেজে সিজি বসাবেন। সো ওই একটা জিনিস। আচ্ছা, প্রজেকশন তো আমি মনে হয় করিনি। ঠিক আছে, অসুবিধা নেই, ওইদিকটা আমরা ই করবো। ওইটা ছোট ক্লাস হয়ে যাবে, প্রজেকশনটাই শোনা, এটা খুব ছোট ক্লাস হয়ে যাবে। বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটা খুব একটা বড় ইয়ে লাগবে না, এটা খুব সিম্পল।
সো বাট ওই ক্লাসটা তো আমাদের একটু সময় লাগবে, পাইপলাইনটা কি একটু নিতে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা কালকে এটা দেখবো না। সো আমি যা যা দরকার ইনস্টল করে রাখতেছি, আর আমি আপনাকে ওই লাইটিং এর ইয়েটা পাঠিয়ে দিচ্ছি আপনার ইয়েতে, আমি ফেসবুকে আপনাকে জিপ করে পাঠিয়ে দিচ্ছি, সো ফেসবুক তো আপনার মেইলে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটাই আমি আসলে কারণ এইটাতে আমি তাহলে একটু আরিফ স্যারের সাথে কথা বলি, উনি যদি বলে যে না তাহলে এখন দিব না, তাহলে হয়তো এখন আর দিতে পারবো না, আপনাদেরকে একবারে ফাইনালের সময় দিলাম। বাট সেটাই আমারও তো, আমি তো একই আপনাদেরকে কনসেপ্ট দিলাম যে আমি চাই আগে থেকে দিতে, আপনারা সময় নেই করেন, ঠিক আছে, অসুবিধা নেই, আমি আপনাদেরকে এটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এমনি হেয়ার এন্ড ফার সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন আছে, বা সফট বডিজ যেটা দেখলাম? দেখেন এটা খুব সিম্পল না, আমার তো 5 মিনিট হয়ে গেল, সো খুব ইজিলি করা পসিবল। সুন্দর করে গ্রুমিং করেন, ফেস থেকে এটিয়ে সরান, পিছনে বেস টেক্সচার দেন সুন্দর। আরেকটা অপশন আছে, এটা দেখেন ইউটিউবে যা সার্চ দিলেই হবে। আপনি যদি একটা টেক্সচার করেন, এই ধরেন ড্রাগন, আপনি খুব সুন্দর একটা টেক্সচার বানালেন ফটোশপ থেকে, আপনি যেটা বলতে পারেন নাকি এরকম কালার সিলেক্ট করে না দিয়ে আপনি বলতে পারেন যে তুমি টেক্সচার থেকে কালার নাও। সো সে যেটা করবে, প্রত্যেকটা স্ট্যান্ডের জন্য সে দেখবে এটা নিচে কি কালার আছে, ঠিক বাই ডিফল্ট এর নিচে কি কালার আছে হেয়ারটাকে ওই কালার দিয়ে দিবে। সো যেটা হবে যে আপনি যদি একটা টেক্সচার সুন্দর করে বানান, দেখবেন অটোমেটিক সেই টেক্সচার অনুযায়ী লোমের কালার গুলো হয়ে গেছে, ওইটা মানে যেটা আরো সুপার ন্যাচারাল লাগে। সো জাস্ট খুব 4 মিনিটের একটা টিউটোরিয়াল। সো ইউটিউবে যা সার্চ দিলেই হবে, জাস্ট খুব সিম্পল, টেক্সচার হাউ টু ট্রান্সফার, ইয়েটা ম্যাপটা কিভাবে ট্রান্সফার করতে হয়। সো একটু ইলাবোরেট প্রসেসের জন্য আসলে দেখাইলাম না। সো এই মুহূর্তে আপনার যেহেতু বেসিক দরকার নেই, আপাতত টিপ কালার বেস কালার দিয়ে করেন, আপাতত এখন ওগুলোতে যাওয়ার দরকার নেই। সো মোটামুটি এটা। আর কোনো এমনি আর কোনো আদার কোনো কোশ্চেন আছে? নাই? হ্যাঁ, তাহলে তো সমস্যা। আপনার ইয়ের কি অবস্থা, আপনার স্কলারশিপের এটার কি অবস্থা? আচ্ছা আচ্ছা। না, যে কোনো স্কলারশিপই এখন অ্যাপ্লাই করেন না কেন, আপনাকে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে এসওপি, মাস্টার্স ইউজুয়ালি এসওপি দরকার হয়। আর দেন হচ্ছে এসওপি লেটার বল, এসওপি বলা হয়, বা এসএ। সো মেইন স্কলারশিপটা বা ফান্ডিং বলেন, স্কলারশিপ বলেন, আসলে এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। ডেফিনেটলি জিআরই স্কোর টেস্কোর হাবি যাবে হচ্ছে, বাট এসওপি প্লাস আপনার এই এসএ, এটাই তারা আসলে, আপনি তো আপনাদের 5-6টা স্টুডেন্টের মধ্যে ডিফারেন্সিয়েট করার তো তার কোনো উপায় নেই, আপনাদের সাথে তো দেখা হয়নি, জানেন আপনি কতটি। সো আপনি যদি এসএটা খুব প্যাশনেট করে লিখতে পারেন, মানে প্যাশনেট বলতে খুব মানে আপনি আসলে অনেক ইন্টারেস্ট দেখেন, ওদেরকে আসলে ওদেরকে অনেক মানে বুঝাতে পারেন যে ওদেরকে যে আসলে বাংলা, আর আমাদের জন্য আমার কাছে মনে হয় আমরা যে ফিল্ডে আছি এই ফিল্ডে স্কলারশিপ পাওয়া আমাদের জন্য ইজিয়ার, কারণ বাংলাদেশে কোনো ইনস্টিটিউট নেই, শিখার কোনো অপশন নেই। তো আপনি যদি ওই কথাটাই বারবার ওদেরকে বলেন, তারা আসলে দেখবে যে এই ছেলেটার তো কোনো অপশনই নেই, মানে ওই দেশে ছাড়া, মানে বাংলাদেশে তো পরে সেটা কিছু করতে পারবে না। সো আলটিমেটলি খুব ইজিয়ার হয়। যেমন আমার স্কলারশিপ পাইতে এটা আসলে অনেক হেল্প করছিল, যে মানে এই এসে গুলো আসলে আমি এসে গুলাতে খুব ফোকাস করছিলাম, যে আসলে আমি এটা শিখতে চাই, কিন্তু আমি তো আসলে শিখতে পারতেছি না, আমার আসলে শেখার মতন কোনো উপায় নেই এখানে। So আমার এখানে কোনো ইনস্টিটিউট নেই যে আমি শিখতে পারছি না। সো এটা আমাকে অনেক হেল্প করছে আসলে আমার স্কলারশিপটা পাইতে। সো আপনাদের এটাও আসলে ডেফিনেটলি হেল্পফুল হবে আর কি। সো নেক্সট টাইম বা এটাতে, বা নেক্সট টাইম যদি এটা হয় তো খুবই ভালো। প্লাস অন্যগুলো তো যখন অ্যাপ্লাই করবেন, এসেটা আসলে নিডস টু বি লাইক স্পট অন। ঠিক আছে, সো এটাকে আপনারা দরকার হলে 2-3 জন ফ্রেন্ডকে নিয়ে দেখাইতে পারেন। প্লাস আর একটু বেটার যে ধরেন গ্রামাটিক্যাল ইস্যু গুলো সলভ করার জন্য প্রবাবলি ইংলিশ মিডিয়াম, নট ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়ামের অনেকেও ভালো ভালো গ্রামার পারে বা সামথিং, ওদেরকে দেখবার রিচেক করাইলেন। সো ওইটা যদি আপনি স্পট অন করতে পারেন, মানে ইউ ক্যান মানে লিটারেলি এই ফিল্ডে খুব ইজিলি পাওয়া পসিবল। ইঞ্জিনিয়ারিং ঝামেলা হয়, বলবো যে তোমার তো দেশে ইনস্টিটিউট আছে, তুমি আমার এখানে কি করবা। বাট আমাদের যে ফিল্ডে আছে আমরা এখানে তো আসলে খুব কম শেখার চান্স। আপনাদের এটা নতুন হয়েছে, বাট আলটিমেটলি আগে তো অ্যানিমেশন মানে সবাই জানতো কাগজে কিন্তু ডি ড্রয়িং, এছাড়া কিছু তো জানতো না, অ্যানিমেশন বলতো এটাই মস্ত। সো যাই হোক, এটা আর কি। সো এমনি আপনি আপনার যেটা দিছিলেন ঠিক আছে, ফুলি লেটস হোপ ইনশাল্লাহ যে বাকিগুলাও যেন ওইরকম হয়, প্লাস দে হ্যাভ লাইক ওইটা দিয়ে থাকে। ঠিক আছে, আজকে তাহলে পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ কালকে আবার শোনা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।